বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গোটা পৃথিবী এখন এক অন্তহীন জরুরি অবস্থার মধ্যে এবং পৃথিবীর প্রতিটি মানুষ মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছে। স্বাস্থ্য ঝুঁকি, মৃত্যু ঝুঁকির সঙ্গে যুক্ত হয়েছে অর্থনৈতিক ঝুঁকি, নিরাপত্তার ঝুঁকি, রাজনৈতিক কূটনৈতিক ঝুঁকি, নানান ঝুঁকি, সামাজিক, মনস্তাত্ত্বিক। এবং এই কোভিড-19 বা করোনা ভাইরাস আমাদেরকে কবে মুক্তি দেবে, থেকে পরিত্রাণ কবে মিলবে, সেটি কেউই নিশ্চিত করতে বলতে পারছেন না। তবে মানব জাতি এখান থেকে, এই পরিস্থিতি থেকে নিশ্চয়ই একসময় ঘুরে দাঁড়াবে এবং এই সংকট মোকাবেলা করবে। এবং সে কারণেই পৃথিবীর নানা প্রান্তে নানা রকমের গবেষণা, নানা রকমের আলোচনার মধ্য দিয়ে সমাধানের পথ খোঁজা হচ্ছে। আমরাও ক্ষুদ্র পরিসরে চেষ্টা করছি এ থেকে পরিত্রাণের উপায় এবং এই সংকট কিভাবে মোকাবেলা করা যায় সেটি। আজকে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন দুজন অতিথি এবং আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন আরেকজন অতিথি। চলুন, কারা আছেন আমার সঙ্গে পরিচিত হই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে স্কাইপে যুক্তরাষ্ট্রের বাল্টিমোর থেকে যুক্ত হচ্ছেন প্রফেসর আব্দুল্লাহ বাকি। তিনি একজন অ্যাওয়ার্ড উইনিং পাবলিক হেলথ সায়েন্টিস্ট এবং মিস্টার বাকি ঢাকা মেডিকেল কলেজ থেকে গ্রাজুয়েশন করেছেন, পরে তিনি মাস্টার্স করেছেন এবং ডক্টরেট করেছেন জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথ থেকে যুক্তরাষ্ট্রের। এবং তার বেশ কিছু রিসার্চ, গবেষণা ইতিমধ্যেই স্বীকৃত হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে দ্য ইউজ অফ জিঙ্ক সাপ্লিমেন্টেশন ডিউরিং ডায়রিয়া টু রিডিউস দ্য সিভিয়ারিটি অফ চাইল্ড মর্টালিটি, অর্থাৎ বাচ্চাদের মৃত্যুর হার কমাবার ক্ষেত্রে তার গবেষণা যথেষ্ট উপযোগী এবং কার্যকর ভূমিকা রেখেছে। দ্য এফেক্টিভনেস অফ ট্রেইনড কমিউনিটি হেলথ ওয়ার্কার্স প্রোভাইডিং হোম বেসড হেলথ কেয়ার টু রিডিউস নিওনেটাল মর্টালিটি বাই 1/3। এবং আরেকটি তার উল্লেখযোগ্য কাজ হচ্ছে ইউজ অফ HIV ভ্যাকসিনেশন ইন বাংলাদেশ টু রিডিউস দ্য ইনসিডেন্স অফ মেনিনজাইটিস অ্যান্ড এক্স-রে ডকুমেন্টেড নিউমোনিয়া ইন চিলড্রেন। প্রফেসর আব্দুল্লাহ বাকি রয়েছেন আমাদের সঙ্গে স্কাইপে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রফেসর ডক্টর শিখা গাঙ্গুলি। তিনি ডিপার্টমেন্ট অফ অপস অ্যান্ড গাইনি, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের, অর্থাৎ ধাত্রী ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে যুক্ত স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডক্টর বরেন চক্রবর্তী, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ল্যাবেট কার্ডিক হসপিটাল। স্বাগত আপনাদের প্রত্যেককে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রফেসর আব্দুল্লাহ বাকি, আপনাকেও স্বাগত অনুষ্ঠানে এবং ধন্যবাদ আপনাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য। আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। একটু আমরা যুক্তরাষ্ট্রের অবস্থাটা শুনতে চাই। আমরা জানি যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রেই সংকটটা সবচাইতে বেশি এবং পৃথিবীর সবচাইতে শক্তিশালী দেশটিতে, সবচাইতে উন্নত দেশটিতে সংকটটাও সবচাইতে বেশি, এক অদৃশ্য শক্তির এই সঙ্গে যে লড়াই। সো একটু শুনতে চাই, যদি ছোট্ট করে আপনি আমাদেরকে বলেন যে কি অবস্থা এখন সেখানে। আমি নিশ্চিত যে আপনারা জানেন যে সবাই সবটাই জানে, আসলে দেশ ছাড়া পৃথিবী একটা দুর্যোগের মধ্যে যাচ্ছে, আপনি যেটা বলেছেন। এবং আমি কিছু বলার আগে আসলে আমি দোয়া করি আমার বাংলাদেশি ভাই বোনদের জন্য, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসলে আমরা একটা বড় ধরনের দুর্যোগের মধ্যে যাচ্ছি এবং আমার মনে হয় না যে আমাদের জেনারেশন এত বড় একটা মানে সংকট কখনো পার করেছে। এটা সেটাই আমার মনে হয় যে এটা আসলে অনেকে মনে করে যে 1918 যে স্প্যানিশ ফ্লু প্যান্ডেমিক হয়েছিল, তো সেটা স্মরণ করায়। তো সেটাই, মানে সবাই ভালো থাকুন, সেটাই ইচ্ছা, চেষ্টা। বা আমেরিকার অবস্থা, আসলে আমেরিকা অনেক বড় দেশ, আপনার 50টা স্টেট এবং 5টা টেরিটরিজ, 55 ডিফারেন্ট মানে জুরিসডিকশন, এবং পপুলেশনও অত বড় না, দেশ অনেক বড়, বাংলাদেশ থেকে পপুলেশন ডাবলেরও বেশি। তো কিন্তু এবং প্রত্যেকটা মানে স্টেটে গভর্নর আছে আলাদা আলাদা করে। তো আমেরিকা অবস্থা ওভারঅল খুব ভালো না, মানে আপনি কিন্তু এটা কনসেন্ট্রেটেড মেইনলি, এটা ওয়েস্ট কোস্টে শুরু হয়েছিল, যারা আসলে ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন স্টেট, দেন অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক এন্ড নিউ জার্সি গোয়িং থ্রু ভেরি ডিফিকাল্ট টাইম। তো এটা আপনারা জানেন। এবং নিউ ইয়র্ক মানে আমেরিকাতে এ পর্যন্ত 7 লক্ষ বেশি মানে টেস্ট পজিটিভ কেস পাওয়া গেছে এবং আপনার গতকাল পর্যন্ত 37,000 মতো ডেথ ছিল। কিন্তু বোথ অফ দেম ক্যান বি আন্ডার এস্টিমেট, কারণ হলো যে আপনার অফকোর্স কতটা কেস আছে এটা ডিপেন্ড করে টেস্টের অ্যাভেলেবিলিটির উপরে, এবং আমেরিকার মতো দেশেও আসলে টেস্ট ওভাবে অ্যাভেলেবল না, এটা একটা বড় ধরনের সমস্যা। তো এখন হলো যে কিন্তু যেটা আপনি জানবেন যে নিউ ইয়র্কে সবচেয়ে বেশি কেস এবং সবচেয়ে বেশি ডেথ রিপোর্টেড হয়েছে। এবং আমি দেখছিলাম নিউ ইয়র্ক এবং নিউ জার্সি মিলে টোটাল আমেরিকার ডেথের
about more than 50%, about 55% ডেথ হয়েছে নিউ ইয়র্ক, নিউ জার্সিতে। সো এবং বাংলাদেশি কমিউনিটিও সাফার করছে, নিউ ইয়র্কে অনেক বড় বাংলাদেশি কমিউনিটি আছে এবং তারাও যথেষ্ট সাফার করছে। আমি সেটাই আমি এখানে শেষ করি আপনার বক্তব্য। আপনি থাকবেন আমাদের সঙ্গে, আমরা শুনবো আরো কথা আপনার কাছ থেকে। প্রফেসর ডক্টর বরেন চক্রবর্তী, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে বাংলাদেশের চিত্রটা আসলে কি সর্বশেষ পর্যন্ত, এবং বাংলাদেশের একটি তো আইডিসিআর প্রতিদিন তথ্য দিচ্ছে, মাঝে মাঝে স্বাস্থ্যমন্ত্রী ব্রিফ করছেন, কিন্তু পারসেপশন হচ্ছে যে ফিগার যা তা অনেকের কাছে বিশ্বাসযোগ্য না। বিশ্বাসযোগ্যতা সংকট বাংলাদেশের সকল ক্ষেত্রে আছে, আমরা কম বেশি জানি। তবে অনেকেই মনে করেন যে টেস্টই যেখানে হচ্ছে না তখন এই ফিগারের উপরে বিশ্বাস রাখা না রাখায় খুব কিছু যায় আসে না। বাট একজন চিকিৎসক হিসেবে আপনি কি মনে করেন যে কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ? একজন চিকিৎসক হিসেবে আমি মনে করি যে বাংলাদেশ যে খুব খারাপ অবস্থায় আছে আমি এটা মানে মেনে নিতে পারি না। এক নম্বর কারণ হলো, প্রথম যেটা শুরু হলো আমাদের বিদেশ থেকে আসার ফলে, কিন্তু এখন মানতেই হবে যে এটা আমাদের কমিউনিটি স্প্রেড হয়ে গেছে। যেহেতু কমিউনিটি স্প্রেড হয়ে গেছে, আমরা যতটা পেশেন্টকে টেস্ট করছি, আমরা অনেক টেস্ট করছি না, আমরা কিন্তু সাউথ কোরিয়ার মতো না। সাউথ কোরিয়াতে যেভাবে ওরা এটা কন্ট্রোল করছে সেটা একটা ডিফিকাল্ট ওয়ে, তারা যে কোনো পেশেন্টকে যে কোনো জায়গাতে তারা টেস্ট করছে, সেইভাবে আমরা করিনি। কিন্তু আমাদের মর্টালিটি রেট, আমাদের নিজেদের যে যে সমস্ত সরঞ্জাম আছে বা স্বাস্থ্য বিভাগের, সেটা দিয়ে আমরা যে খুব খারাপ করছি তা কিন্তু না। আপনি যদি আজকে লেটেস্ট দেখেন 2600, যদিও আমরা সম্পূর্ণ পরিসংখ্যান জানি না, প্রথমেই বলতে হবে যে 20% কেস তাদের কোনো সিমটম থাকে না, তারা ডাক্তারের কাছেও আসবে না, সুতরাং এটা তো আউট অফ কাউন্ট হয়ে যাবে। কিন্তু যে পর্যন্ত আমরা টেস্ট করতে পারছি, যদি 2500 থেকে 2600 হয়, তার মধ্যে কিন্তু মর্টালিটি হলো এ পর্যন্ত 91 জন মারা গেছে। সেটা কিন্তু ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড মর্টালিটির কাছেই আছে, কারণ WHO যে মর্টালিটি ফিগার দেয় সেটা হলো 3.4%, কিন্তু বাংলাদেশে যদি 91 জন যদি 2600-তে দেখান, তাহলে কিন্তু মর্টালিটি রেট ওটাই দাঁড়ায় 3.5%। সুতরাং আমাদের মর্টালিটি আমাদের খুব যে বেশি তা না। কিন্তু আমরা এখন কি চাই? আমরা চাই দু রকমের আছে, কি বলে কার্ভ আছে, একটা কার্ভ হলো ফ্ল্যাট কার্ভ আর একটা হলো পিক কার্ভ। যদি আমরা এটাকে ফ্ল্যাটে রাখতে পারি, আরো যদি কিছুদিন যায়, তাহলে আমাদের যে সরঞ্জাম আছে তা দিয়ে আমরা এটা পারবো। কিন্তু আমরা ভয় পাচ্ছি যে নিউ ইয়র্কে যেটা হচ্ছে হঠাৎ করে পিক হয়ে গেছে, যদি পিক যদি হয়ে যায় তাহলে আমরা বিপদে পড়ে যাব। সুতরাং লকডাউন করার এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের যে কার্ভটা আছে সেটা যদি আমরা ইয়েতে রাখতে পারি, একটা প্লেনে রাখতে পারি, যাতে পিক না হয়। পিক হলে অসুবিধা হবে কি, মর্টালিটি সাডেনলি উইল ইনক্রিজ। কেন হয়? এখন যদি একটা কোন হাসপাতালে 5 জন লোকের ভেন্টিলেটর লাগে, তাহলে 5টা ভেন্টিলেটর আছে, কিন্তু পিক যদি হয়ে যায়, ফ্ল্যাট না হয়ে, তখন হবে দেখার রুগীর 100 জনের ভেন্টিলেটর রাখবে, আপনার ভেন্টিলেটর আছে 2টা। সুতরাং আমাদের এখন আইডিয়া হলো যেভাবেই হোক কমিউনিটি স্প্রেড ঠেকাতে হবে, এবং এটাকে আমরা একটা ফ্ল্যাট ইয়েতে রাখবো যাতে এটা নিউ ইয়র্কের মতো পিকে না যায়। যদি নিউ ইয়র্কের মতো পিকে যায়, আমাদের যে স্বাস্থ্য বিভাগের যে ইনফ্রাস্ট্রাকচার, আমরা এটা কন্ট্রোল করতে পারবো না। কারণ আমেরিকা হলো পৃথিবীর সবচেয়ে বড় সবকিছুতেই শক্তিশালী, তারাই যেহেতু হিমশিম খাচ্ছে, তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সুতরাং আমরা চাই যে যাতে নাকি কোনো মতেই এটা পিকের দিকে না যায়, এটা ফ্ল্যাট ওয়েতে যায়, যে কয়দিন যাবে। প্রফেসর শিখা গাঙ্গুলি, আপনি একটু চিকিৎসক হিসেবে বলবেন আমাদেরকে যে চিকিৎসকরা কি সংকট মোকাবেলা করছেন, এবং আমরা বুঝতেই পাচ্ছি যে রোগীদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হচ্ছে, এর অনেকটা দায় হয়তো রোগীদের, অনেকটা হয়তো আমাদের অবকাঠামোর দায়, সব মিলে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আমি ঢাকা মেডিকেল কলেজে কাজ করি, তো ঢাকা মেডিকেল কলেজে প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে আমরা যেটা সমস্যার মধ্যে পড়ছি, ঢাকা মেডিকেল কলেজে রুগী অ্যাডমিশন হয় দুদিক থেকে, একটা হলো আউটডোর দিয়ে আর একটা ইমার্জেন্সি দিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে মানে আমাদের ঢাকা মেডিকেল কলেজে কোভিড টেস্ট খুব সম্প্রতি শুরু হয়েছে, তার আগে বা এই সময়টার মধ্যে অনেক পেশেন্ট আসতো যারা কোনো কোভিড টেস্ট করে আসতো না, কিন্তু ক্লিনিক্যালি আমরা সাসপিশিয়াস মনে করতাম। যাই হোক, এবং অনেক ক্ষেত্রে এই মুহূর্তে যেটা আমরা ঝামেলায় পড়লাম, অনেক ক্ষেত্রে রুগী ইতিহাস লুকাচ্ছে, মানে সঠিক ইতিহাস তারা দেখছে না। হয়তো জ্বরের হিস্ট্রি লুকাচ্ছে, কেউ জ্বরের কথা বলছে, কেউ বলছে না, এমনকি কোথা থেকে আসছে সেই ঠিকানাটাও লুকাচ্ছে। এগুলি করে আমরা অনেক সময় মিসগাইডেড হয়ে যাচ্ছি, এবং আমরা হয়তো অপারেশন হয়ে গেল নর্মাল রোগীর মতোই, তারপরে সেকেন্ড বা থার্ড ডেতে সেটা বোঝা গেল যে সেটা কোভিড পজিটিভ। তাতে হলো গিয়ে পুরো ওয়ার্কিং টিমটা, স্টার্টিং ফ্রম ডক্টর টু সিস্টার, এমনকি স্বাস্থ্যকর্মী, সবাই মিলে তখন কোয়ারেন্টাইনের জন্য পাঠিয়ে দিতে হচ্ছে। এভাবে করে এরকম প্রায় 2, 3, 4, 5 জন 5টা রোগী যদি এরকম করে, তা আমরা অনেকগুলি ডাক্তারকে আমাদেরকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিতে হচ্ছে। এভাবে যদি চলতে থাকে, তাহলে স্বাস্থ্যকর্মীদের মধ্যে একটা সংকট দেখা দিবে। আমরা আসলে ঠিক
যেভাবে সার্ভিস দিতে চাচ্ছি বা যেভাবে যুদ্ধে অংশগ্রহণ করে জিতে আসতে চাচ্ছি, কিন্তু যদি রোগীরা আমাদের এভাবে সহায়তা না করে সঠিক ইতিহাস দিয়ে, যেখানে আমি বাইরে দেখতে পাচ্ছি তারা বলছে যে কোনো গর্ভবতী নারী যদি কোভিড পজিটিভ হয়, সে যদি মাইল্ড সিমটম হয় তাহলে সে বাসাতেই থাকবে, এবং সে তার যদি জ্বর আসে সে প্যারাসিটামল খাবে, যদি হাঁচি কাশি হয় সে অ্যান্টিহিস্টামিন খাবে, বা সে মন ভালো রাখার চেষ্টা করবে এবং নিজের উপর কঠিন ভাবে দৃষ্টি রাখবে যে তার ওয়ার্সেনিং অফ সিমটম হচ্ছে কিনা। যদি ওয়ার্সেনিং অফ সিমটম হয় সঙ্গে সঙ্গে সে তার প্রসূতি ইউনিটকে ইনফর্ম করবে যে আমি তোমাদের সাথে দেখা করতে চাই, যাতে ওই প্রসূতি ইউনিট অ্যালার্ট থাকে, তাকে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট সময়ে ডিফারেন্ট ভাবে তাকে রিসিভ করবে, কমন মাসের সাথে তাকে রিসিভ করবে না। তারা যদি এভাবে আগায় আর আমরা যদি এরকম ইতিহাস লুকিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে, তাহলে হবে কি, আমরা যারা সার্ভিস প্রোভাইডার তারা যদি অসুস্থ হয়ে যায়, অলরেডি আমার ঢাকা মেডিকেল কলেজে অনেকে ডাক্তাররা পজিটিভ হয়ে আসছে, আপনারা জানতে পারছেন। এতে হয় কি আমাদের ওয়ার্কিং ফোর্সটা, কর্মী বাহিনী কমে যাচ্ছে। প্রফেসর আব্দুল্লাহ বাকি, আপনি একটু আমাদেরকে বলবেন, এই যে লকডাউনের কথা বলা হচ্ছে, লকডাউন পৃথিবীর, লকডাউনে যাওয়ার আগে আমি একটুখানি যদি অ্যাড করতে পারি, ডক্টর বরেন যেটা বলছেন, আমিও মনে করি না যে বাংলাদেশের অবস্থাটা অত খারাপ। আমি জানি টেস্ট অ্যাভেলেবল না, কিন্তু মানে বাংলাদেশের অবস্থাটা অত হয়তো খারাপ না। কারণ হলো যে আমি আজকে সকালে দেখতেছিলাম যে ইন্ডিয়াতে আসলে 17,000 মতো রিপোর্টেড কেস আছে, 521টা ডেথ। আমি যদি পাকিস্তানে দেখি 8,000 মতো পজিটিভ কেস আছে, 159টা ডেথ, এবং বাংলাদেশে আসলে 2500-2600 টেস্ট হচ্ছে এবং 51 ডেথ। তো এখন কথা হলো যে মানে হোপফুলি, মানে অফকোর্স এটা সব কেস না, আমরা জানি, যেটা ডক্টর বরেন বলছিলেন যে আসলে অনেক অ্যাসিম্পটোম্যাটিক কেস আছে এবং খুব মাইল্ড কেস আছে, মানে 80% কেস ইদার অ্যাসিম্পটোম্যাটিক অর মাইল্ড। তো সেজন্যই তারা টেস্টের জন্য এত যাচ্ছে না। আর টেস্টের জন্য গেলেও টেস্ট অ্যাভেলেবল না, সেটা আমেরিকাতেও সত্যি। এখানে টেস্ট মানে ওয়াইডলি অ্যাভেলেবল না। বাংলাদেশের অবস্থা নিঃসন্দেহে আরো অনেক তুলনামূলকভাবে খারাপ হওয়ার কথাই। সেটা বাংলাদেশ না, শুধু সাউথ এশিয়া এবং আফ্রিকার সব দেশে স্ট্রাগল করছে, এটা বুঝতে হবে। তবে কথা হলো যে, এবং আমি অনেক দূরে যেতে চাই না, তবে বাংলাদেশে বা ইন্ডিয়াতে পাকিস্তানে কেস কম হওয়ার কিছু কারণও হয়তো আছে, যেটা আপনি যদি আলোচনা করতে চান পরে আলোচনা করতে পারি। তো কিন্তু লকডাউনের কথা বলা হচ্ছে, সেটা হলো যে মানে বেসিক্যালি হলো যে ধরেন করোনা প্যান্ডেমিকের এটা বড় সমস্যা হলো যে করোনা ভাইরাস যেটা আসলে মানে কোভিড-19 করছে, এই প্যান্ডেমিকটা করছে, এটা ডিফিকাল্ট কম্বিনেশন। এটা ভেরি ইনফেকশাস এবং ক্যান বি ভেরি ফ্যাটাল ইন মানে একটা পোর্শন অফ পপুলেশনে। ধরেন প্রায় 20% ক্যান বি ভেরি সিক, 5% মে রিকোয়ার ক্রিটিক্যাল কেয়ার। সো এটা হচ্ছে প্রবলেম, মানে ইটস ভেরি ইনফেকশাস, খুব তাড়াতাড়ি আপনি এটা একজন থেকে আরেকজনে যেতে পারে, এবং একটা সবার না কিন্তু একটা মানে পার্সেন্ট অফ পপুলেশনে ইট ক্যান বি ভেরি সিভিয়ার। সো দ্যাটস এ ডেডলি কম্বিনেশন, ভেরি ইনফেকশাস এন্ড ভেরি সিভিয়ার হতে পারে। তো এখন হলো যে, তো এখন আমরা জানি যে এখন পর্যন্ত কোনো কার্যকর ভ্যাকসিন নাই। আমরা জানি যে ড্রাগস আমরা ইউজ করছি কিছু, কিন্তু কোনো ড্রাগস আসলে ফুললি মানে কোনো এভিডেন্স নাই যে ড্রাগটা কাজ করে কি করে না। অনেকগুলো ড্রাগ ট্রায়ালে আছে। তো এখন আমাদের চয়েস হচ্ছে যে আসলে অসুখটা যাতে না হয় আমাদের, তাহলে মানে সবার চেষ্টা করা উচিত যে অসুখটা যদি আমাদের না হয়, তাহলে কি করতে হবে, তাহলে হলো সেই জন্যই বলা হচ্ছে লকডাউন, স্টে অ্যাট হোম। তো মানে আপনি যদি আরেকজন সংস্পর্শে আসেন তাহলে আপনার সেখান থেকে আপনি অসুখটা হতে পারে। এখন কথা হলো যে মানুষ থেকে একজন মানুষের ছড়ায়, সেটা কমন ওয়ে। প্রফেসর আব্দুল্লাহ বাকি, আপনি জানি যে জন হপকিন্স এই তথ্য উপাত্ত দেয়া গবেষণার ক্ষেত্রে এখন এই কোভিড-19 নিয়ে যথেষ্ট পরিমাণে কাজ করছে, আপনি যে বিশ্ববিদ্যালয়ে আছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে লকডাউনে আজকে আমি একটি রিপোর্ট দেখছিলাম যে যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে এক ধরনের হতাশা দেখা দিচ্ছে, এবং বাংলাদেশে যদি লকডাউন এভাবে কন্টিনিউ করতে থাকে এবং এটা ছাড়া কোনো উপায় নেই একদিকে বলা হচ্ছে, অন্যদিকে এই এটা যেমন স্বাস্থ্য মৃত্যু ঝুঁকি আছে, কিন্তু এর চেয়ে অন্যান্য ঝুঁকি মানে অর্থনৈতিক ঝুঁকি, এবং পৃথিবীব্যাপী বলা হচ্ছে, অর্থনীতিবিদরা বলছেন যে মানুষ পৃথিবীতে না খেয়ে মরার সংখ্যা অনেক বেড়ে যাবে। তো এরকম একটা পরিস্থিতিতে মানে সেই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা হবে, মানে লকডাউন দিয়ে এই পরিস্থিতি? ডেফিনেটলি। সো বেসিক্যালি হলো যে লকডাউন লং টার্মে ফিজিবল না, এবং এখনই ফিজিবল না অনেকের জন্য। সো বেসিক্যালি মানে স্টে অ্যাট হোম ইফ ইউ ক্যান অ্যাফোর্ড, সেটা ব্যাপারটা আর কি। আমি মনে করি যে ঘরে থাকে যে সম্ভব হয়, কিন্তু কথা হলো যে অনেকের জন্য সম্ভবই না। এখন আমি আজকে আমাকে কাজ করতে হবে, মানে অনেকে আছে যে ধরেন আপনার দিন মজুর, দিনের ইনকাম অথবা সাবসিস্টেন্স ফার্মার, তাকে আজকে কাজ করতে হবে, মাছ ধরে বাজারে বিক্রি করতে হবে, অথবা আমাকে কাজ করতে হবে কোথাও, কাজ করলে আমি তাহলে চাল কিনে ঘরে আসবো, আমার ছেলে মেয়ে খেতে পারবে। তাহলে তাদের জন্য হলো যে আমার
যে আমি যদি না কাজ করি বা আমার যদি কোনো আয় না থাকে তাহলে আমি না খেয়ে মারা যাব, তাহলে আমাকে করোনা আমাকে মারতেও পারে, নাও মারতে পারে, কিন্তু আমি তার আগে না খেয়ে মরে যাবো। আপনি যেটা বলছেন সেটা খুবই খুবই কঠিন। এখন সেটা ধরেন বিভিন্ন দেশ বিভিন্নভাবে মোকাবেলা করার চেষ্টা করছে। ধরেন এই দেশে আপনি তো জানেন যে আপনার মানে প্রত্যেককে আসলে যাদের কোনো চাকরি নাই বা যার একটা ইনকাম লেভেলের নিচে তাদেরকে একটা করে ক্যাশ মানে গভর্নমেন্ট দিয়েছে আর কি। কিন্তু এবং বাংলাদেশে আমি দেখেছি যে কিছু মানে সাবসিডাইজ রেশন দেওয়ার চেষ্টা করছে, সবাই যার যার মতো করে চেষ্টা করছে, তবে এবং শুধু সরকার না, আসলে জনগণও চেষ্টা করছে এবং আমরা সবাই চেষ্টা করা উচিত, কারণ সবাই মিলিতভাবে চেষ্টা না করলে অনেকেই আসলে আপনি যেটা বলছেন যে আসলে সেটা একটা যে মানে তারা না খেয়ে মারা যাবে। আর একটা বড় সমস্যা হলো সেটা হলো যে আসলে আপনার কোভিডে লোক মারা যাবে, কিন্তু যে সমস্ত কারণে মানুষ মারা যেত, মানে সে তো ধরেন হার্ট ডিজিজ বা হাইপারটেনশন, ডায়াবেটিস, ক্যান্সার, তো সেগুলো তো চলে যায়নি, সেগুলো তো আছে, তাই না? তারপরে এটা একটা সমস্যা যে অ্যাক্সেস টু কেয়ার লিমিটেড হবে। আর একটা হলো যে প্রিভেন্টিভ কেয়ার আসলে সিস্টেমটা ব্রেকডাউন করে যাবে, ইপিআই বলেন, অ্যান্টিনাল কেয়ার বলেন, এগুলো ব্রেকডাউন করে যাবে। সো দেয়ার আর লট অফ প্রবলেমস। ধরেন একটা শুধু ইকোনমিক প্রবলেম, দেয়ার ইজ এ রিলেটেড হেলথ প্রবলেমস, এবং উই আর ইন এ বিগ ক্রাইসিস। বাট ভ্যাকসিন নিয়ে কোনো সুখবর কি আছে এখন পর্যন্ত, বা কোনো ধারণা কি করা যায় যে ভ্যাকসিনেশনের কি? সো একাধিক গ্রুপ আসলে মানে আমেরিকা, ইউএসএ তে বিভিন্ন গ্রুপ আসলে ভ্যাকসিন ডেভেলপ করার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু আসলে ভ্যাকসিনের সমস্যা হলো যে আপনার মানে এটা কাজ করে কি করে না, তাকে দেখতে হবে যে এটা নিরাপদ কিনা কারোর জন্য, মানুষের জন্য। তো সেফটি হচ্ছে ফার্স্ট থিং, লোকজন টেস্ট করে ভ্যাকসিন ডেভেলপ করতে গেলে। সো সেই জন্য একটা নতুন ভ্যাকসিন ডেভেলপ করতে গেলে আসলে প্রথমে আসলে অ্যানিমাল মডেলে ট্রাই করে মানুষ, তারপরে ট্রাই করে, কিন্তু একটা স্মল স্যাম্পলের পপুলেশন ট্রাই করে সেফটি টেস্ট করে, এবং তারপরে আপনাকে দেখতে হবে এফিকাসি। তো এখন কথা হলো যে ইট ইজ এ লং প্রসেস, অ্যাকচুয়ালি 12 থেকে 18 মাস লাগে, এবং তবে একাধিক গ্রুপ আসলে মানে বোথ আমেরিকা, ইউরোপে, ইনক্লুডিং ইউকে, দে আর ট্রাইং, এবং hopefully there will be a vaccine in a year. That is the best hope. ওকে, থাকবেন আপনি। প্রফেসর বরেন চক্রবর্তী আমাদেরকে একটু বলবেন যে যেটি প্রফেসর আব্দুল্লাহ বাকিও বলছে যে মানুষের নানা রকমের ব্যাধি আছে, তার মধ্যে হৃদরোগ একটি বড়, এবং হার্ট ফেলিউরে এখনো প্রচুর মানুষ মারা যাচ্ছে। তো আমি একটু, আমাদের দেশের প্রচুর মানুষ কিন্তু হৃদরোগে এখন ভুগছে। সো হৃদরোগের উপর করোনার কোনো প্রভাব আছে কিনা, বা কি ধরনের প্রভাব? কারণ আপনি যদি আমরা এখন করোনার যে ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক যদি আমরা দেখি, কোমরবিডিটি, আপনি সবচেয়ে বড় যে আর্টিকেল সেটা ছাপা হয়েছে তো চায়না থেকে ডাক্তার গোয়ান GUN, উনি এটা নিউ ইংল্যান্ড জার্নালে করছে। এইটাই করোনার উপর সবচেয়ে বড় আর্টিকেল, যেখানে 1099 জন মানুষ করোনা ভাইরাসের রোগীর উপর সেই করছে। সেখানে দেখা গেছে যে এভারেজ কত বয়সে এটা তাদের হয়েছে 47 ইয়ার্স, এটা কিন্তু বাচ্চাদের হয়নি। সুতরাং এভারেজ বয়স যদি 47 হয়, এইটাই তো বয়স, এই বয়সেই হৃদরোগ হয়, এই বয়সেই ডায়াবেটিস হয়, এই বয়সে ক্যান্সার। দিস ইজ ওয়ান এভারেজ এজ। যদি আপনি উপরের দিকে যেতে থাকেন তাহলে দেখবেন আরেকটা অদ্ভুত কাণ্ড, যে এই ইয়েতে কি বলে সার্স এবং মার্সের থেকে একটু আলাদাভাবে করোনাতে যারা মারা যাচ্ছে তারা কোমরবিডিটির জন্য মারা যাচ্ছে, এবং কিছু রিপোর্ট আছে যাদের বয়স 20-এর কম, তাদের মধ্যে অলমোস্ট মর্টালিটি প্রায় একেবারে জিরোর কাছাকাছি। তাহলে আপনি দেখেন যে এই বয়সটাই হলো হৃদরোগের বয়স, আরেকটা বা এই বয়সটা হাইপারটেনশন। আমাদের যে অ্যাডাল্ট কমিউনিটি, এটার প্রায় 1/5, অলমোস্ট 20 to 25% পেশেন্ট হাইপারটেনসিভ। কিন্তু করোনাতে দেখা গেছে সামহাউ এটা রিলেট করা খুব মুশকিল, যেহেতু এটা নতুন ভাইরাস। যারা নাকি মারা গেছে তাদের মধ্যে 15.8% পেশেন্ট ছিল তাদের হাই ব্লাড প্রেশার ছিল, 3% পেশেন্টের করোনারি আর্টারি ডিজিজ ছিল, হার্ট ফেলিউর অনেক ছিল, তাদের মধ্যে ক্যান্সার ছিল, তাদের মধ্যে অনেক পেশেন্টেরই ডায়াবেটিসের জন্য হাইপারটেনশন, একই পেশেন্টের দুইটা আছে। যদি দুইটা কোমরবিডিটি একত্র হয়ে যায় তার মর্টালিটি কিন্তু আরো বেড়ে যায়। এর জন্য দেখা গেছে যে কোমরবিডিটি, হাইপারটেনশন, ডায়াবেটিস এবং কেন হয় তাদের এক্সপ্লেইন করা খুবই মুশকিল। যেমন ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন, যে পেশেন্ট ডায়ালাইসিসে আছে, যে পেশেন্টের ক্যান্সার আছে, সেটা কিন্তু আপনি এক্সপ্লেইন করতে পারেন, যে যাদের বয়স 85-এর বেশি, এটা কিন্তু এক্সপ্লেইন করতে পারেন। কিন্তু হাই ব্লাড প্রেশারের জন্য, করোনারি আর্টারি ডিজিজের জন্য কেন মরবিডিটি বলে, স্টিল ইট ইজ আনএক্সপ্লেইন। কিন্তু ডাটা বলে যে যাদের হাই ব্লাড প্রেশার আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের কিডনিতে অসুখ আছে, যাদের সিওপিডি আছে, তাদের যদি করোনা ভাইরাসের হয় তাহলে তাদের এটা বেড়ে যায়। আরেকটা প্রবলেম হলো যে করোনা ভাইরাস কি করে, এখন যেগুলো ডাটা ফুসফুসের সঙ্গে আমি বলছি যে হাউ
it goes from lungs to it goes to heart. It's very important. কেন করে আমরা এই বয়সটাতে যদি কারোর যদি নিউমোনিয়া হয়, একটা জিনিস, একটা পেশেন্টের যার বয়স 10-20 তার যদি নিউমোনিয়া হয় এমনিতেই, কিন্তু উইদাউট এনি করোনা, আমি এমনিতেই বলছি, কিন্তু যার ডায়াবেটিস আছে বয়স 60 তার নিউমোনিয়া আর 20 বছরের একটা মানুষের নিউমোনিয়া কিন্তু এক না। যাদের বয়স বেশি, যাদের ডায়াবেটিস আছে, তাদের নিউমোনিয়াতে মর্টালিটি অনেক হাই হয়ে যায়। তো আমি এটাই বলছি যে এটা কি করে উনি এটা ফুসফুস থেকে হার্টকে ধরে। আমরা জানি যে সবাই যে এই করোনা ভাইরাসটা প্রথমে ফুসফুসে ধরে। ফুসফুসে কি হয়, ফুসফুসের অ্যালভিওলার সেলের সাথে ARB2 নামে একটা রিসেপ্টর আছে, এটার সাথে মিলে সে আস্তে আস্তে ফুসফুসটাকে ড্যামেজ করে। এখন প্রবলেম হলো হার্টের কোনো দোষ নাই, কিন্তু ফুসফুসের কারণে হয়। মনে করেন একটা পেশেন্টের হার্টের ফাংশন আছে 30%, 40%, তার মানে সে নর্মাল 60-70% নাই। এই পেশেন্টটা যখনই নাকি ফুসফুসে যখন নাকি প্রদাহ হবে, তাহলে কি হবে, অক্সিজেন কমে যাবে। যদি অক্সিজেন কমে যায়, এই দায়িত্ব কার নিতে হবে, এটা হার্টে। যে পেশেন্ট, অনেক হার্ট ফেলিউরের পেশেন্ট আছে, এমনিতে তারা ভালো আছে, কিন্তু যখনই নাকি সে একটা সেকেন্ডারি ইনফেকশনের মধ্যে পড়ে যায়, তখন হার্ট ফেলিউরটা প্রেসিপিটেট করে যায়। তখন কি হয়, অক্সিজেন স্বল্পতার জন্য এই যে ফুসফুসে যে প্রদাহ হলো, সে অক্সিজেন দিতে পারছে না। অক্সিজেন তো দরকার হার্টে, তখন হার্টের ফেলিউর আরো বেড়ে যাবে। আরেকটা কি হতে পারে, হার্ট অ্যাটাক দুই রকম আছে, টাইপ 1 মায়োকার্ডিয়াল ইনফাকশন মানে হার্ট অ্যাটাক, টাইপ 2 আছে, টাইপ 3 আছে, টাইপ 4 আছে, টাইপ 5 আছে। কিন্তু এখন দেখে গেছি যত স্ট্যাটিস্টিক্সে বেরোচ্ছে, WHO বলছে যে টাইপ 1 হঠাৎ করে যে প্রকট হার্ট অ্যাটাক আমি আর আপনি জানি সেটা হয় না, কিন্তু টাইপ 2 হয়। টাইপ 2 কেন হয়, এটা টাইপ 2 হয় হলো অক্সিজেন স্বল্পতার জন্য, বডির ডিমান্ড বাড়ার জন্য। যে কোনো একটা ইনফেকশন হলে শরীরের ডিমান্ড বেড়ে যায়। ডিমান্ড যদি বেড়ে যায়, তাহলে অনেক আপনার অক্সিজেন লাগবে। এমনিতেই আপনার অক্সিজেন বেশি লাগবে, কিন্তু সেই অক্সিজেন আসছে না ফুসফুস থেকে, তখন হার্ট ফেলিওর হয়, তখন অ্যাকিউট করোনারি সিনড্রোম হয়, পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে পেশেন্ট মরেও যেতে পারে। সুতরাং হার্টে নিজের কোনো দোষ নাই। আচ্ছা, হার্টে কি করে যায়, হার্টে যাচ্ছে যখনই নাকি অ্যালভিওলাতে যায়, যখন ব্লাড ভেসেল গুলা ছিঁড়ে যায় অথবা নষ্ট হয়ে যায় প্রদাহের জন্য, ওই ব্লাড ভেসেল দিয়ে ভাইরাসটা ঢুকে যায়। ভাইরাস যে বসে যায় হলো একদম হার্ট মাসেলের মধ্যে। এখন এই যে ARB2 রিসেপ্টরটা শরীরের অনেক সেলের মধ্যে থাকে। কোথায় কোথায় থাকে, ফুসফুসে থাকে, কিডনিতে থাকে, ইন্টেস্টিনে থাকে, যার জন্য ডায়রিয়া হইতে পারে। হার্টে থাকে, ব্লাড ভেসেল থাকে, এই 5টা জায়গায় সে থাকে। যখনই সে হার্ট মাসেলে চলে যায়, তখন হার্টের মধ্যে প্রদাহ সৃষ্টি করে মায়োকার্ডাইটিস করে। এবং এখন যেগুলো দেখা যাচ্ছে, যেগুলো হার্ট ফেলিওর হচ্ছে, শুধু যে ফুসফুসের কারণে হচ্ছে তা না, মায়োকার্ডাইটিস হয়েছে। এবং মায়োকার্ডাইটিস মানে হলো হার্টের মাংসের মধ্যে প্রদাহ হচ্ছে, তাহলে হার্টটা বড় হয়ে যাচ্ছে, হার্টের ফাংশনটা কমে যাচ্ছে, হার্ট ফেলিওর হচ্ছে, অ্যাকিউট করোনারি সিনড্রোম হচ্ছে, পেশেন্ট সাকুম করে যাচ্ছে, মরে যাচ্ছে। তো এইভাবে একটা ইট ইজ এ ভিশিয়াস সাইকেল, ফুসফুস থেকে আস্তে আস্তে হার্টের মধ্যে আসলো। প্রফেসর শেখা গাঙ্গুলি, একটু বলবেন যে করোনা ভাইরাসে আক্রান্ত একজন সাধারণ মানুষের সাথে একজন গর্ভবতী নারীর অসুখের উপসর্গ এবং অন্যান্য বিষয়ে কোনো ধরনের পার্থক্য আছে কিনা, এবং প্রেগনেন্ট যিনি তিনি খুব হাই রিস্কের মধ্যে আছেন কিনা, এবং বাচ্চার অবস্থা কি সেটাও একটা ভেতরে। আমরা সবাই জানি করোনা ভাইরাসটি অত্যন্ত সংক্রমণশীল একটা জীবাণু, এবং এর সংক্রমণের ক্ষমতা অত্যধিক, এবং সাধারণ মানুষ এবং গর্ভবতী নারী উভয়কে একইভাবে তারা আক্রান্ত হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে উপসর্গগুলির মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। তবে ল্যান্সেটে প্রকাশিত একটা রিসেন্ট আর্টিকেল থেকে জানতে পারি, ওরা একটা বিষয়ের প্রতি আলোকপাত করছেন। ওনারা বলছেন যে একটা মেয়ে যখন গর্ভবতী হয়, তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতায় কিছুটা পরিবর্তন ঘটে, কিছুটা কমে যায়, এবং তার প্রেগনেন্সিকে অ্যাডাপ্ট করার জন্য তার শারীরবৃত্তীয় বিভিন্ন প্রক্রিয়াগুলির মধ্যে পরিবর্তন আসে, যেটা আমাদের এক্সপেক্টেড ফর প্রেগনেন্সি। কিন্তু এই পরিবর্তনের ফলে কখনো কখনো দেখা যায় যে গর্ভবতী মা যখন কোনো রেসপিরেটরি ইনফেকশন, নট অনলি করোনা, যে কোনো রেসপিরেটরি ইনফেকশন যখন হয়, তখন উনি খুব সেই গর্ভবতী মা খুব ব্যাডলি অ্যাফেক্টেড হয়ে যায়। এই বিষয়টাকে লক্ষ্য রেখে WHO বলছে যে যদিও একইভাবে করোনা ভাইরাস জেনারেল পপুলেশন এবং গর্ভবতী মাকে আক্রান্ত করছে, কিন্তু সচেতনতার দিক থেকে বা একজন গর্ভবতী নারীকে করোনা ভাইরাস থেকে দূরে থাকার জন্য অত্যন্ত কঠোরভাবে চেষ্টা করা উচিত। কারণ এখানে যদি একটা সাধারণ মানুষ এফেক্টেড হয়, সেক্ষেত্রে জীবন একটা, কিন্তু একটা গর্ভবতী মা যখন এফেক্টেড হয়, তখন দুটা জীবন, মায়ের জীবন, গর্ভস্থ শিশুর জীবন। সেদিক থেকেও চিন্তা করি যদি আমরা অনেক বেশি সচেতন হতে হবে। এবং এই জন্যই রয়্যাল কলেজ অফ গাইনোকোলজি এই করোনা প্রাদুর্ভাবের সময়টিতে গর্ভবতী নারীদেরকে ভালনারেবল গ্রুপ হিসেবে চিহ্নিত করেছে। এই ভালনারেবল গ্রুপ কেন? জাস্ট টু টেক এক্সট্রা কশনের মেজার, তাদেরকে অনেক বেশি সাবধান হতে হবে যাতে কোনোভাবে তারা এই
ডিজিজটা দিয়ে আক্রান্ত না হয়, একটা সাধারণ মানুষের তুলনায় তার সচেতনতা আরো বেশি হতে তো হবে। এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় আপনারা কি যারা বাচ্চা নিতে চান তাদেরকে কি আপনারা উৎসাহিত করছেন না নিরুৎসাহিত করছেন? করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময়টাতে অন্তত আগামী 3 মাস পর্যন্ত আমরা সবাইকে অনুরোধ করছি অত্যন্ত নিরাপদ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে তারা যেন এখন প্রেগন্যান্সিটাকে আমরা ডিসকারেজ করছি। তো 3 মাস কেন বলছেন? আপনি কি 3 মাস ধারণা করে বলছি, নিয়েছেন আমরা যে আশা 3 মাসের মধ্যে? assumptive। এই অ্যাজাম্পশনের জায়গা থেকে আমি প্রফেসর আব্দুল্লাহ বাকির কাছে যাচ্ছি যে আপনি একটু আমাদেরকে বলবেন যে এরকম কি ধারণা করা যায়? কারণ করোনা মানে কোভিড-19 এর যে চারিত্রিক বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, সে তার চরিত্র পাল্টে ফেলছে, সে তার কখনো এটার গতি বাড়িয়ে ফেলছে, ঊর্ধ্বমুখী আবার নেমে যাচ্ছে, আবার উঠছে, তার বিস্তারটা সর্বগ্রাসী। তো এখান থেকে আসলে মানে কোভিড-19 কবে আমাদেরকে মুক্তি দেবে এরকম কোনো ধারণা করা যায় কিনা, এটি একটি প্রশ্ন। আপনি ভারত এবং বাংলাদেশের প্রসঙ্গে বলতে চাইছিলেন। অনেকেই মনে করেন যে দক্ষিণ এশিয়া আসলে খুবই ভালনারেবল এখানকার ঘনবসতির কারণে। দ্বিতীয়ত হচ্ছে যে সামনের দিকে দক্ষিণ এশিয়া হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কোভিড-19কে কেন্দ্র করে। আপনার কাছে কি মনে হয়? আপনার দুটো প্রশ্ন, একটা হলো যে কবে চলে যাবে, আর একটা হলো যে দক্ষিণ এশিয়ার জন্য এটা বেশি ঝুঁকিপূর্ণ কিনা। হতেই পারে, দক্ষিণ এশিয়া আসলে পপুলেশন অনেক ডেন্সিটি অনেক বেশি। বাংলাদেশে পপুলেশন ডেন্সিটি মানে আপনি যদি সিটি স্টেট বাদ দেন, বাংলাদেশের পপুলেশন ডেন্সিটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি। তো এবং আপনার আমরা জানি যে পৃথিবীর প্রায় 1 বিলিয়ন লোক আসলে বস্তিতে বসবাস করে। তাদের ডেন্সিটি মানে তারা তো মানে অনেক স্মল, একটা 100-150 ফিটের জায়গার মধ্যে একটা পরিবার থাকে। তো সেখানে তো আসলে আমরা ফিজিক্যাল ডিস্টেন্স পসিবল না। সেখানে আমরা বলছি যে বাইরে গেলে 6 ফুট দূরত্ব রাখো, ওগুলো কোনোটাই সম্ভব না। তো এখন হলো যে সেই জন্যই বাংলাদেশে মানে সাউথ ইস্ট এটা বেশি হতে পারে, কিন্তু কিছু কিছু ভালো খবরও আছে। যেমন ধরেন আপনার গত মার্চ মাসে আসলে এমআইটি যেটাকে বলে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, ওরা একটা রিপোর্ট মানে ওরা একটা অ্যানালাইসিস করে দেখিয়েছিল যে যেখানে টেম্পারেচার এবং হিউমিডিটি দুটোই বেশি সেখানে আসলে করোনা হওয়ার সম্ভাবনা কম। মানে এটা আসলে তারা কোরিলেশন করে দেখছে, এটা যে ডেফিনিট তা না, কিন্তু দ্যাটস এ হোপ যে যেখানে টেম্পারেচার হিউমিডিটি বেশি সেখানে আসলে করোনা ডিজিজ স্প্রেড করার সম্ভাবনা কম। সেটা মধ্যে কিছুটা সত্যি হতে পারে। আপনি যদি খেয়াল করে দেখে দেখেন যে এখন যেখানে সাউদার্ন হেমিস্ফিয়ারে ল্যাটিন আমেরিকা থেকে যেখানে ঠান্ডা আসতেছে, সেখানে ব্রাজিলে অনেক কেস দেখা যাচ্ছে। ব্রাজিল সেই তুলনায় কিন্তু ইন্ডিয়াতে কেস আছে, কিন্তু ইন্ডিয়াতে 1 বিলিয়ন পপুলেশন, সেখানে 17,000 কেস অনেক কেস না। এখন কথা হলো যে এটা হতে পারে। আর দুটা আপনার থিওরি আছে যেগুলো আমি থিওরি বলবো। একটা হলো যে কেউ কেউ মনে করেন যারা বিসিজি ভ্যাকসিন নিছে তাদের এক ধরনের তারা প্রোটেক্টেড থাকতে হতে পারে, এবং অথবা পোলিও ভ্যাকসিন যদি নিয়ে থাকে তারা প্রোটেক্টেড থাকতে পারে। এগুলো আসলে টেস্ট করার ব্যাপার, এখনো আসলে একদম কোনো প্রুফ নাই। তবে সেটা যদি সত্যি হয় তাহলে ভালো খবর এই জন্য যে বাংলাদেশে আসলে ভ্যাকসিন কাভারেজ ইজ ভেরি হাই, ইজ ক্লোজ টু 100%, নট 100%, বাট ভীষণ হাই। তো সেটা ভালো হবে। এখন কথা হলো যে আপনার কিন্তু সেগুলা তো কোনোটাই প্রুভেন না, সেজন্য আমাদেরকে মনে করতে হবে যে বাংলাদেশে বা সাউথ এশিয়া এটা অনেক কেস হইতে পারে। আই হোপ এটা হবে না, কিন্তু হতে পারে। এখন সেই জন্য আমাদের যতটা সম্ভব প্রস্তুতি থাকতে হবে। আর আপনি একটা প্রশ্ন করেছিলেন যে কবে করোনা থেকে মুক্তি মিলবে, কবে চলে যাবে নিয়ে আসলে আপনি শিওর, আমি জানি যে আপনি নিউজ মিডিয়া ফলো করছেন, জার্নাল ফলো করছেন, এ নিয়ে অনেক বিকল্প আছে, অনেক আলোচনা আছে, কিন্তু আসলে কেউ জানে না যে এটা কবে চলে যাবে। এখন একটা এই মানে ধরেন ভাইরাস এটা চলে যেতে পারে, চলে যেতে পারে, সেটা ভাগ্যের ব্যাপার হবে। সার্স ওয়াজ এ করোনা ভাইরাস, আমি সেটা জানি। সার্স 2003 তে যেটা এক ধরনের প্যান্ডেমিকের এক ধরনের হুমকি দিয়ে আসলে তেমন বেশি হয়নি, 8,000 কেস এবং 800 ডেথে শেষ হয়ে গিয়েছিল। তো সেটাও করোনা ভাইরাস ছিল। তো এখন এটাও করোনা ভাইরাস। তো এখন হতেই পারে যে এই ভাইরাসটা, এবং আপনি বলেছেন যে ভাইরাসটা চেঞ্জ হচ্ছে, চায়না থেকে যখন ইউরোপে আসছে তখন ভাইরাসটা চেঞ্জ হয়েছে, এবং ইউরোপ থেকে যখন আমেরিকা আসছে অ্যাকচুয়ালি একাধিক স্ট্রেইন সার্কুলেশনে আছে, যেটা কমন ভাইরাসের বেলায় কমন। আপনার ফ্লুর বেলায় তাই হয়, কিন্তু প্রতি বছর ফ্লু ভাইরাস চেঞ্জ হয়ে যায় তেমন। এবং কিন্তু ফ্লুইড টেকনোলজিটা আমরা জানি কিভাবে ভ্যাকসিন তৈরি করতে হয়, সেজন্য সিজনাল স্ট্রেন নিয়ে আপনি ভ্যাকসিন তৈরি করতে পারেন। এখন দুইটা ভাবে এটা যেতে পারে। একটা হলো যে আপনার ইট ক্যান কিপ চেঞ্জিং এবং ইট ক্যান লুজ ভিরুলেন্স, সেটা একটা যেটা কাউন্ট করা ঠিক হবে না। আর যেটা হতে পারে সেটা এক ধরনের কমিউনিটিতে এক ধরনের ইমিউনিটি ডেভেলপ করতে হবে, সেটা যেটাকে আমরা হার্ড ইমিউনিটি বলি। তাহলে সেটা হতে গেলে দুইটা ভাবে হইতে হবে। একটা হলো যে অনেক লোক এক্সপোজড হইতে হবে,
তাহলে অনেক লোক এক্সপোজ হলে 60-70% পপুলেশন যদি এক্সপোজ হয় তার বেশিরভাগই তো সিরিয়াস ডিজিজ হবে না, যেটা ডক্টর বরেনও বলছিলেন যে আসলে অ্যাবাউট 80% কেস হচ্ছে মাইল্ড অথবা অ্যাসিম্পটোম্যাটিক। অনেক লোক যদি এক্সপোজড হয় কিন্তু তাহলে এক ধরনের কমিউনিটিতে ইমিউনিটি ডেভেলপ করবে এবং তাহলে অথবা ভ্যাকসিন হইতে হবে। এই তো ভ্যাকসিন যদি হয় তাহলে ভ্যাকসিন দিয়ে আপনি প্রোটেক্ট করতে পারবেন। সো ইদার আপনাকে অ্যালাউ করতে হবে লট অফ পিপল এক্সপোজ। আমি বলছি না এটা করার কথা, কিন্তু কথা হলো যে আমরা করছি না। সেটা করছি না কেন করছি না? মূলত আমরা যেটা ডক্টর বয়েন বলছিলেন যে আমরা কার্ভটাকে ফ্ল্যাট রাখার চেষ্টা করছি। ফ্ল্যাট রাখার চেষ্টা করছি মূলত হলো যাতে আমার হেলথ সিস্টেম যাতে কলাপস না করে যায়, সেটা হলো কথাটা। হেলথ সিস্টেম যদি আমরা যদি লকডাউন না রাখি তাহলে একবারে অনেক কেস হলে হেলথ সিস্টেম আসলে কলাপস করে যাবে, সিস্টেম হেলথ হসপিটাল গুলো ম্যানেজ করতে পারবে না। তাহলে কিন্তু প্রবলেম হচ্ছে যে তাতে করে লোকজন এক্সপোজ হচ্ছে না, তো এক্সপোজ হচ্ছে না তাহলে এটা উইল টেক টাইম, মানে সেটা হলো কথাটা। তো আপনার সো দ্যাটস দ্য শর্ট অ্যান্সার, ইদার দ্য ভাইরাস হ্যাজ টু ডাই আউট অর দেয়ার হ্যাজ টু বি কমিউনিটি ইমিউনিটি। আমি একটা খারাপ খবর দিই আর একটা ভালো খবর দিই। ভালো বাকি ভাই কথাটা টেনে আনছি। এখন ভাইরাসটা কতদিনে যাবে আপনি যদি চিন্তা করেন 1347 থেকে 1352 সেই ব্ল্যাক ডেথ, এটা কিন্তু 5 বছর পর্যন্ত স্থায়ী ছিল। আর আপনি যদি আমরা যদি 1918 থেকে 1920 যাই, সেটা হলো স্প্যানিশ ফ্লু, সেটা কিন্তু 2 বছর স্থায়ী ছিল। সুতরাং এরকম যদি থাকে 2 বছর, কারণ এই করোনার একটা প্রবলেম হলো ইটস আ হাই ইনফেক্টিভিটি লো মর্টালিটি। সার্স এবং মার্সের মর্টালিটি যদি দেখেন, সার্সে কিন্তু WHO বলে 14 থেকে 18% মারা গেছে, আর মার্সে গেছে হলো প্রায় 37%। সৌদি আরবে 37% লোক মারা গেছে, কিন্তু সেই সংখ্যা কত? সেই সংখ্যা তো 1000-এর নিচে মৃত, কিন্তু এখানে তো লক্ষ লক্ষ মৃত। তো এর জন্য আমি খুব শঙ্কিত যে এটা যদি, আর একটা জিনিস হলো যে এই ভাইরাস খুব জেনোম চেঞ্জ করে। এই যে ভ্যাকসিনের কথা বলছি আমরা, অলরেডি 7টা স্ট্রেইনের পাওয়া গেছে। এগুলো হলো খারাপ খবর, তাহলে তো আমাদের সারবো না। কিন্তু যে ভালো খবরটা আমি দিচ্ছি, ইন্ডিয়ার সায়েন্টিস্টরা কিন্তু একটা স্টাডি অলরেডি করে ফেলছে। তারা বলছে যে এই ভাইরাসটার, আমরা অনেকেই জানি এই ভাইরাসটার 4 রকমের প্রোটিন থাকে। এটা কিন্তু করোনা মানে কিন্তু কি বলে রাজার সিংহাসনের যে করোনা মানে মুকুট, এই মুকুটের মধ্যে এই মুকুটে 4 ধরনের প্রোটিন থাকে। একটা হলো এস প্রোটিন, যেটা নাকি স্পাইকের মধ্যে থাকে, একটা এনভেলাপ প্রোটিন ই প্রোটিন, একটা ম্যাট্রিক্স প্রোটিন এম প্রোটিন, আরেকটা ভিতরে থাকে নিউক্লিওসাইড প্রোটিন এন প্রোটিন। এখন উনি বলে এটা হেডেড বাই এইটা, সেটা হলো হায়দ্রাবাদ থেকে আছে নাগেশ্বর রেড্ডি, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফিজিশিয়ান ইন ইন্ডিয়া। তারা করে দেখছে যে ইতালি এবং স্পেনের যে ভাইরাসটার মধ্যে স্পাইকের সংখ্যা ছিল, এই স্পাইক দিয়েই কিন্তু আমাদের ফুসফুসে এটা ঢোকে। যে আমাদের এই উপমহাদেশে যে ভাইরাসটা আছে, এতে স্পাইকের সংখ্যা কমে গেছে। স্পাইকের সংখ্যা যদি কমে যায়, এদের ভিরুলেন্সও কমে যাবে, এবং এই ভাইরাসে যদি আমি ইনফেক্টেড হই তাহলে আমাদের মৃত্যু হারও কমে যাবে। কিন্তু আসলে তো তার ঘটছে না। এই বাকি ভাই এইমাত্র বললেন, এটা ডেইলি মেইলের একটা নিউজ, যে এই সামারের মধ্যেই বোধহয় চলে যাবে। কেন যাবে? যে কারণ সামারের টেম্পারেচারের জন্য যাবে, সামারের হিউমিডিটির জন্য যাবে। আরেকটা জিনিস বলছে যে রোদ্রে এরা বাঁচতে পারে না, সানলাইট এটা বাঁচতে পারে না। কিন্তু আমরা কিন্তু ওই মানে যেটা শুনি কিন্তু সেটা হচ্ছে না। এখন কতদিন এটা যাবে সেটা তো আমরা এখন প্রেডিক্ট করতে পারি না। তো আমরা চাই যাতে নাকি ব্ল্যাক ডেথ, স্প্যানিশ ফ্লুর মতো এটা না হয়। কিন্তু বেশি দিন ছিল না। আপনি একটু বলবেন যে যারা নিয়মিত হার্টের ওষুধ খাচ্ছেন, হৃদরোগী, তাদের করোনা ইনফেকশন হলে তারা ওষুধের পরিবর্তন আনতে হবে কিনা? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ কি বলে আমি কয়েকটা ওষুধের নাম বলবো। আমি প্রথমেই বলছি যেটা নাকি আমাদের কিন্তু আমাদের বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির যে প্রেসিডেন্ট প্রফেসর মহিবুল্লাহ এবং জেনারেল সেক্রেটারি আব্দুল্লাহ আল সাফি মজুমদার, তারা আমাদের কাছে একটা সাইন করা আমাদের একটা গাইডলাইন পাঠিয়ে দিয়েছে, এবং ওই প্রফেসর এমজি আজমের নেতৃত্বে আরেকটা হয়েছে আমাদের ইন্টারভেনশন কি করে করতে হবে এবং ওষুধ আমরা কি করে খাবো। আমাদের এখন কথা হলো আমাদের যে কার্ডিয়াক সোসাইটির যে রিকমেন্ডেশন, সেটা প্রায় আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির যে রিকমেন্ডেশন তার একই রকম। আমাদেরকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে সমস্ত রোগীরা কার্ডিয়াক মেডিসিন গুলো খাচ্ছে, সেই মেডিসিন গুলো অ্যাজ ইট ইজ খাবে। যদি কোনো পেশেন্ট যাদের নাকি হার্টে অসুখ আছে, করোনাও আছে, পেশেন্ট হাসপাতালে ভর্তি হয়েছে, ব্লাড প্রেশার কমে গেছে, হার্ট রেট কমে গেছে, হার্ট রেট বেড়ে গেছে, সেটা ইন্ডিভিজুয়াল ডিসিশন। সোফার যে সমস্ত মেডিসিন কার্ডিওলজিস্ট তাকে দেওয়া হয়েছে সেই ওষুধটা খাবে, কোনো ওষুধ পরিবর্তন করবে না। 2 নম্বর কথা, আমাদের মধ্যে ডেঙ্গু ফিভারের সময় এটা হয়েছিল, যাদের হার্টে রিং আছে, যাদের বাইপাস সার্জারি করা আছে, তাদেরকে আমরা অনেকগুলো ওষুধ দিই। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হলো অ্যাসপিরিন। ডেঙ্গুতে প্লেটলেট কমে গেলে আমরা অনেক সময় অ্যাসপিরিন বন্ধ করে রাখতাম, কিন্তু এই প্লেটলেট কমাটা এমন ভাবে এই করোনাতে ঘটে না। করোনার ব্লাডে দেখা গেছে লিম্ফোসাইট নামে একটা জিনিস আছে, 83% কেস এটা কমে যায়, কিন্তু প্লেটলেট কমে মাত্র 33%। সুতরাং আপনি অ্যাসপিরিন বন্ধ করবেন না। আপনি কোলেস্টেরলের যে ওষুধ আমরা স্ট্যাটিন দেই, বন্ধ করার কোনো সুযোগ নাই, কারণ এই ওষুধ অনেকে ভাবে যে এই ওষুধ তো লিভারে যে হবে, করোনা হলে যদি লিভার এফেক্ট হয় বন্ধ করা যাবে না।
তারপরে হাই ব্লাড প্রেশার ওষুধ বন্ধ করা যাবে না। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এনি ইনফ্ল্যামেটরি কন্ডিশন ইজ এ প্রোকোয়াগুলেন্ট কন্ডিশন, তার মানে রক্ত জমাট বেশি বাড়তে পারে। যারা নাকি রিং লাগানো আছে, যারা বাইপাস করে, তারা যদি অ্যাসপিরিন, ক্লপিডেগ্লল, যে সমস্ত ওষুধগুলো অত্যন্ত কমন ওষুধ আমাদের এখানে, প্ল্যাডেক্স নামে, লপিরেল নামে, এগুলো আমাদের খুব হরহামেশা ইউজ হয়, একটাও বন্ধ করা যাবে না। কোলেস্টেরল ওষুধ অ্যাটোবা নামে পাওয়া যায়, টিজিনরপা নামে পাওয়া যায়, স্ট্যাকন নামে পাওয়া যায়, রসুবা নামে পাওয়া যায়, রোকোভাস নামে নাম, এগুলো বন্ধ করা যাবে না। সুতরাং এই ওষুধগুলো আমরা বন্ধ করব না। কিন্তু যে ওষুধটা নিয়ে সবচেয়ে বিপদ হয়েছে এআরবি, কারণ করোনা ভাইরাসের যদি প্যাথোজেনেসিস দেখেন, তাহলে এই করোনা ভাইরাস আমাদের শরীরের ভিতরে ঢুকেই হলো ARB2 রিসেপ্টর দিয়ে, ARB2 রিসেপ্টর দিয়ে। এখন এই পৃথিবীর অনেক মানে বিখ্যাত দেশের মিডিয়া ভরে গেছে, যে সমস্ত পেশেন্ট এসি ইনহিবিটর এবং ARB ওষুধ খায়, তাদের যদি করোনা হয় তাহলে তারা মরে যাবে। কারণ এটা কিন্তু একটা থিওরিটিক্যাল প্রপোজিশন আছে। থিওরিতে বলে যদি ARB2 রিসেপ্টর যদি আটকে যায়, তাহলে তো পেশেন্ট, তাকে যদি আপনি এসি ইনহিবিটর ARB ওষুধ খাইয়ে দেন, তাহলে তো পেশেন্ট খারাপ হয়ে যাবে, পেশেন্ট তো মরে যাবে। এর জন্য অনেকে করছে কি, এই মানে সোশ্যাল মিডিয়ার জন্য এই ওষুধ কিন্তু ওসার্টিল নামে, অ্যাঞ্জিলক নামে, ডায়োভান নামে, হাজারো নামে পাওয়া যায়, ক্যাভাপ্রো নামে আমরা প্রতিদিনই খাই। হার্ট ফেলিয়ার রোগের একটা ইম্পর্টেন্ট ওষুধ এন্ট্রেস্টো, একটা ইম্পর্টেন্ট ওষুধ সাবেটার, একটা ইম্পর্টেন্ট ওষুধ আর্নিজেন, আপনি হার্ট ফেলিয়ার পেশেন্টের। এখন অনেকে যদি ভয় করে এই ওষুধটা বন্ধ করে দেয়, তাহলে তো সে করোনাতে মারা যাবে না, হার্ট ফেলিয়ার মারা যাবে, হার্ট অ্যাটাকে মারা যাবে। সুতরাং আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, আমাদের বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি একদম সরাসরি বলে দিছে, এমন কোন রিসার্চ পাবলিকেশন নাই যে করোনা হইলে অথবা করোনা হবে এই আশঙ্কায় আমরা ARB এসি ইনহিবিটর ওষুধ বন্ধ করে দেবো। কেন এটা ইম্পর্টেন্ট? বাংলাদেশে যাদের হার্টে অসুখ আছে, যাদের হাই ব্লাড প্রেশার আছে, যাদের হার্ট ফেলিউর আছে, 100% না হলে 50 থেকে 100% লোক এটা খায়। কত কোটি লোক খায়? তো সুতরাং সোশ্যাল মিডিয়ার কথাতে যদি আমরা ওষুধ বন্ধ করে দিই, তাহলে তো সর্বনাশ। সুতরাং আমাদের রিকমেন্ডেশন হলো, যাকে যে ওষুধ দেওয়া হয়েছে, ডাক্তারের কোনো ডিসিশন ছাড়া হার্টের কোনো ওষুদ বন্ধ করা যাবে না। করোনা থেকে হার্ট অ্যাটাক হতে পারে কিনা, এইটা একটা অদ্ভুত, মানে খুবই সুন্দর কথা। করোনা থেকে আমি আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এবং আমাদের একটা যৌথ ইয়েতেও আমার একটা নিজেরই লেখা আছে, সেটা স্পষ্ট বলা আছে যে করোনার থেকে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অন্য রকমের হার্ট অ্যাটাক। আমি হার্ট অ্যাটাক যদি আমরা দুই ভাগে ভাগ করি, প্রকট হার্ট অ্যাটাক যেটা নাকি টাইপ 1 হার্ট অ্যাটাক, আর একটা হলো টাইপ 2 হার্ট অ্যাটাক। টাইপ 1 হার্ট অ্যাটাক হওয়ার চান্স খুবই কম, আনটিল এন্ড আনলেস যদি আপনি ওষুধ বন্ধ করে দেন। কারণ আপনি যদি অ্যাসপিরিন বন্ধ করে দেন, সাধারণত করোনাতে যারা নাকি আক্রান্ত, তারা যদি স্ট্যাটিন মানে কোলেস্টেরল ওষুধটা যদি ঠিক রাখে, তাইলে প্লেক রাপচার, প্লেক ফেটে যাওয়ার চান্স খুব কমে যাবে। সুতরাং WHO বলছে, এটা আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি বলছে, জামাতেও রিপোর্ট বাইরেছে, টাইপ 1 প্রকট হার্ট অ্যাটাক, ST এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফাকশন হওয়ার চান্স খুব কম। কিন্তু টাইপ 2 হইতে পারে। কি হইতে পারে? একটা পেশেন্টের লাংসে হইয়া তার ARDS হয়ে গেছে, তার ইস্কিমিয়া হয়েছে, অক্সিজেন কমে গেছে। অক্সিজেন কমে যে হার্টে এমনিই তার ব্লক ছিল 40-50%, এখন অক্সিজেন স্বল্পতার জন্য তার অ্যাকিউট করোনারি সিনড্রোম হইতে পারে, তার হার্ট ফেলিয়ার হয়ে যেতে পারে। ডেফিনেটলি করোনা প্রেসিপিটেট করতে পারে, কিন্তু নিজে সে হার্ট অ্যাটাক করতে পারে না। তাকে যদি করতে হয়, তাহলে অক্সিজেন স্বল্পতা অথবা প্রোকোয়াগুলেন্ট অ্যাকশনের জন্য এই সময়ে অনুচক্রিয়াগুলো তাড়াতাড়ি জমাট বেঁধে যায়। এর জন্যই বলা হয়েছে, যাতে নাকি টাইপ 1 অথবা টাইপ 2 হার্ট অ্যাটাক না হয়, যে সমস্ত ওষুধ অ্যাসপিরিন, ক্লপিডেগ্লল, এগুলো খুব কমন ওষুধ, আমাদের আমরা হরহামেশা ইউজ করি। প্ল্যাডেক্স নামে পাওয়া যায়, অ্যাসপিরিন নামে পাওয়া যায়, তারপরে কে বলে অনেক নামে পাওয়া যায়। এই ওষুধগুলো আমাদেরকে বন্ধ করার কোনো সুযোগ নাই। প্রফেসর শেখ আহমেদুল, একটু বলবেন যে সাধারণ করোনার ইনফেকশন যাদের রোগী আছেন, তাদের সঙ্গে গর্ভবতী যারা করোনা আক্রান্ত, তাদের চিকিৎসার কোনো পার্থক্য আছে কিনা, বা এরকম রোগী পাচ্ছেন কিনা আপনারা? আমরা পাচ্ছি। কোনো গর্ভবতী নারী যদি করোনা ইনফেক্টেড হয়, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সে মাইল্ড সিমটম নিয়ে প্রেজেন্ট করে, বেশিরভাগ রোগীগুলোই, এবং তারা হোম ট্রিটমেন্ট নিতে পারে। সিমটোমেটিক ট্রিটমেন্ট, যেমন জ্বরের জন্য প্যারাসিটামল, হাঁচি কাশির জন্য অ্যান্টিহিস্টামিন খেতে পারে, বেশি করে পানি খাবে, তরল খাবার খাবে, আর নিজের দিকে খেয়াল রাখবে যে তার সিমটমগুলো ইমপ্রুভ করছে কিনা। যদি ওয়ার্সেনিং অফ সিমটম হয়, আর সে যদি রিকভারির দিকে না যায়, একটা নির্দিষ্ট সময়ের মধ্যেও সে রিকভারি হচ্ছে না, শি শুড টেক আর্লি মেডিকেল অ্যাডভাইস। এটা করতে হবে। এবং আমরা অ্যাজিথ্রোমাইসিন দিতে পারি এই রোগীগুলাকে হাঁচি কাশির জন্য, কিন্তু হাইড্রোক্সিক্লোরোকুইন, যেটা প্রেগন্যান্সির ক্যাটাগরি ডি ড্রাগ, সেই ড্রাগটা আমরা FDA অ্যাপ্রুভাল দেয়নি, কারণ এটা অটোটক্সিক, মানে গর্ভস্থ শিশুর কান এবং চোখের উপর এটা একটা খারাপ দিক আছে। কাজে ফার্স্ট ট্রাইমেস্টার এবং সেকেন্ড ট্রাইমেস্টার, মানে গর্ভাবস্থার প্রথম 3 মাস এবং 28 উইকস পর্যন্ত এটা আমরা দিব না। থার্ড ট্রাইমেস্টারে যদি রিস্ক বেনিফিট রেশিও করে একান্তই দিতে হয়, সেক্ষেত্রে জন্মের পরে বাচ্চাটিকে অবশ্যই ফলো আপ করতে হবে, তার চোখ এবং কানের ব্যাপারটা। এমনি যদি প্রসব বেদনা নিয়ে কেউ যায় করোনা আক্রান্ত হয়ে, তখন কি করেন আপনারা?
মানে আমরা একদম ফাইনাল স্টেজে গেলে যদি আমরা ইমার্জেন্সিতে এমন রোগী পাই করোনা এফেক্টেড বা সাসপেক্টেড যেটাই হোক, সেক্ষেত্রে আমরা আগে রোগীটাকে এক্সামিন করি কোন স্টেজ অফ লেবারে সে আসছে। সে যদি আর্লি স্টেজ অফ লেবারে হয় এবং করোনা এফেক্টেড করোনা পজিটিভ হয়, তাহলে আমরা তাকে ডেজিগনেটেড হসপিটালগুলিতে পাঠিয়ে দিব। কিন্তু যদি সে অ্যাডভান্স স্টেজ অফ লেবারে আসে বা এমন একটা স্টেজে আসলো যেমন ইমার্জেন্সি ম্যানেজমেন্ট দরকার, যেমন বাধাগ্রস্ত প্রসব বা অবস্ট্রাক্টেড লেবার বা সিভিয়ার পিভি ব্লিডিং, এরকম ক্ষেত্রে তো আমরা ডেজিগনেটেড হাসপাতালগুলোতে রেফারেল করার সুযোগ নাই, কারণ তাহলে রোগীর রাস্তাতেই খারাপ হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে এই ধরনের রোগীদের ম্যানেজমেন্টের জন্য আমরা খুব অতি সম্প্রতি আমরা আমাদের ঢাকা মেডিকেল কলেজের পরিচালক মহোদয় স্যারের সহযোগিতায় আমরা একটা আলাদা ওটি রেডি করেছি এবং অলরেডি আমরা কাজ শুরু করেছি। যে পেশেন্টগুলো এরকম ইমার্জেন্সি কন্ডিশন নিয়ে সাসপেক্টেড করোনা রোগী বা পজিটিভ করোনা রোগী আসতেছে, তাদেরকে আমরা ওইভাবে ম্যানেজ করছি ওই হাসপাতালে। প্রফেসর আব্দুল্লাহ বাকি, আপনি একটু বলবেন। আমি ধরে নিচ্ছি যে আপনি বাংলাদেশের করোনা পরিস্থিতিকে ফলো করছেন কিছুটা হলেও, এবং বাংলাদেশের জনস্বাস্থ্যের সঙ্গে আপনার একটা নিবিড় সম্পর্ক আছে এবং বাংলাদেশ নিয়ে আপনি যথেষ্ট কাজ দীর্ঘকাল ধরে করছেন, এখনো করে চলেছেন। সো এই কোভিড-19 বা এই পরিস্থিতিকে, করোনা কালকে বাংলাদেশ যেভাবে অ্যাড্রেস করছে, আপনি সেটা কি মনে করেন যে সেটা ঠিকঠাক আছে কিনা? আমি সরকারের দিক থেকে, আমি চিকিৎসকদের দিক থেকে, আমি নাগরিকদের দিক থেকে, সব দিক থেকে একটু বিবেচনা করে আপনাকে বলতে বলবো, এবং আপনার সুনির্দিষ্ট সুস্পষ্ট কোনো পরামর্শ আছে কিনা এই জায়গাটাতে? এটা খুব কঠিন প্রশ্ন আসলে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু অলসো কঠিন। কারণ হচ্ছে আমি আসলে হয়তো বাংলাদেশি পত্রিকা দেখে কিছুটা বোঝার চেষ্টা করছি বা বন্ধু বান্ধবদের সাথে কথা বলে, কিন্তু আসলে পুরোপুরি আমি বুঝবো, জানবো না যে কি হচ্ছে। তবে মানে আপনি যেটা দেখছি যে বাংলাদেশে এখনো অনেক কেস নাই, কিন্তু আমি শিওর যে টেস্ট অ্যাভেলেবল না। আমি এটা বলেছিলাম যে টেস্ট আসলে কোথাও ঠিক মতো অ্যাভেলেবল না, এবং আমেরিকাতে ঠিক মতো অ্যাভেলেবল না, অনেক কনসার্ন আছে। বাংলাদেশে তো অ্যাভেলেবল না হওয়ারই কথা। তো সেই জন্য সরকার এবং অন্যরাও কিছু কাজ করছে। আমি জানি ICDFB, তারপরে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন, তারাও, আমি যাদের জানি আর কি, তারাও কিছু টেস্ট ও গণস্বাস্থ্য কেন্দ্র অফকোর্স, তো সবাই চেষ্টা করছে। আর সবাইকে মিলেই চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে হেলথ সাইডে। একটা বড় কনসার্ন হলো যে ধরেন আমরা একেবারে যদি মানে ওয়েস্টার্ন মানে মডেল ফলো করা সম্ভব হয়তো না, যে লকডাউন বা স্টে অ্যাট হোম ফর এ লং টাইম হয়তো সম্ভব না। এবং আপনি এত খেয়াল করে থাকবেন যে আমেরিকা আসলে চেষ্টা করছে কিভাবে বেরিয়ে যাওয়া যায় এর থেকে, যদিও এটা বেশ ঝুঁকিপূর্ণ, কিন্তু বাট মানে চেষ্টা করছে যে কোন কোন স্টেট, আপনি দেখে থাকতে পারবেন যে মায়ামি বিচ কিছুটা খুলে দিচ্ছে গতকালকে ফ্লোরিডাতে। তো মানে সবাইকেই আসলে চেষ্টা করতে হবে যে কিভাবে, মানে অনেকদিন লকডাউন করার বড় ধরনের সমস্যা আছে। লকডাউন তো অনেকেই অ্যাফোর্ড করতে পারে না, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। এখন কিভাবে এখান থেকে বেরোনো যায় সেটা একটা বিরাট ব্যাপার। এখন আরেকটা হলো যে মানে আমি মানে নিজেও ডাক্তার, এমন হয় যে ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীদের জন্য তারা বড় ধরনের ঝুঁকির মধ্যে আছে একটা, এবং অনেক কিছুটা আলোচনা আমরা অলরেডি করেছি। আপনি যদি কিছু মানে বড় ধরনের সমস্যাটা হলো যে করোনার রোগী যে সাইন সিমটম থাকবে এমন কথা নাই, নাও থাকতে পারে। তো এখন না থাকতেই পারে, এবং যেটা আমরা বিভিন্ন গবেষণার কথা বলছিলাম যে নিউ ইংল্যান্ড জার্নালে নিউ ইয়র্কে 215টা গর্ভবতী মা যারা ভর্তি হয়েছিল একটা হাসপাতালে, তাদের দেখছে 4 জনের মাত্র সাইন সিমটম ছিল সেই 215-এর মধ্যে। তো আমাদের 4 জনই আসলে কিন্তু পজিটিভ, কিন্তু তারপরে তারা আরো 211 জন যাদের কোনো সাইন সিমটম ছিল না তাদের টেস্ট করছে, এবং দেখা গেছে তার মধ্যে আরো 29 জন পজিটিভ। সো আসলে এটা খুব স্ক্যারি স্ট্যাটিস্টিক্স। মানে কথা হলো যে পার্টিকুলারলি ডাক্তার এবং যারা হেলথ কেয়ার প্রোভাইডার তাদের জন্য। এখন কথা হলো যে তাহলে কি হলো, তাহলে হলো যে একভাবে দেখলে যে 15% মার, এটা নিউ ইয়র্ক, অবশ্যই নিউ ইয়র্কে যেখানে অনেক বড় ধরনের এপিডেমিক চলছে, 15% মায়ের আসলে করোনা পজিটিভ, এবং যারা করোনা পজিটিভ তাদের 88% কোনো সাইন সিমটম নাই। সেটা খুবই ডিফিকাল্ট। তো সেজন্য কিভাবে এটা যে মানে ঠিক মানে করা যাবে, আমি ডক্টর শিখার কথা শুনছিলাম, কিন্তু এখানে যেটা যেমন ধর আমার মেয়ে বোস্টন হাসপাতালে কাজ করে, তো ওরা ওদের অন্য অন্য হাসপাতালেও যে এখানে ইমার্জেন্সিতে পেশেন্ট আসলে তাদেরকে একটা ইনিশিয়াল স্ক্রিন করে 2 ভাগে ভাগ করতেছে, যেটা হচ্ছে করোনা সাসপেক্ট আছে, তারা নন করোনা। তো করোনা সাসপেক্টদেরকে আসলে অন্য জায়গায় পাঠাচ্ছে, তারা আনটিল দেয়ার টেস্ট নেগেটিভ তাদেরকে আসলে ডিফারেন্টলি হ্যান্ডেল করছে।
এবং এবং যারা করোনা মানে সাসপেক্ট না তাদেরকে অন্যভাবে দেখছে। তো এখন কথা হলো যে আমাদের তো রিসোর্স লিমিটেড, কিন্তু এর মধ্যেও চেষ্টা করতে হবে যে হেলথ কেয়ার প্রোভাইডারদের সেফটি, ডাক্তার সাহেবদের সেফটি, এবং শুধু ডাক্তার না, যারা হাসপাতালে কাজ করে, হেলথ সিস্টেমের সাথে কাজ করে, সবার সেফটি এক বিরাট ব্যাপার। কারণ তারাই হচ্ছে ফ্রন্ট লাইনে। তারা যদি আসলে অসুস্থ হয়ে যায় তাহলে আমাদেরকে টেক কেয়ার কে করবে? তো এখন এটা হচ্ছে হেলথ রিলেটেড, এবং আরো অনেক সমস্যা আছে যে আমরা ধরেন ইকোনমিক ব্যাপারটা তো বিরাট সমস্যা। আমি বাংলাদেশে আসলে আমি দেখেছি অল্প স্বল্প পত্রিকায় যে কিছু রেশনে সাবসিডাইজড খাবার দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আপনারা আমার থেকে ভালো জানেন এটা। জি, এমনি নাগরিকদের জন্য কোনো পরামর্শ আছে এই পরিস্থিতি মোকাবেলার জন্য? আপনি তো চিকিৎসকের জন্য বললেন, বা সরকারের দিক থেকে কি করা যায়, সাধারণভাবে আমরা যারা কমনার্স তাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা? তো মানে আই থিঙ্ক এটা তো আপনারা অলরেডি ফলো করছেন, যে যদি আপনি স্টে অ্যাট হোম, যদি ইফ ইউ অ্যাফোর্ড, ইফ ইউ ক্যান, এবং আপনি বাইরে গেলে আপনি একটা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করবেন। 6 ফিটের কথা বলা হচ্ছে। 6 ফিট কেন না? বিকজ হলো যে আপনার করোনা মূলত আপনার যে ড্রপলেটের মাধ্যমে ছড়ায়, এবং ড্রপলেটটা হাসি কাশির সাথে আসে, এবং মনে করা হয় যে 6 ফিট পর্যন্ত যেতে পারে। তো এখন এছাড়া মাস্ক ব্যবহার করা, নিউ ইয়র্কে এখন ম্যান্ডেটরি করে দিয়েছে মাস্ক ব্যবহার করা। মাস্কে যে আপনাকে প্রোটেক্ট করবে তা না, কিন্তু আসলে এটা সবাইকে কিছুটা প্রোটেক্ট করবে, আপনাকেও করবে, অন্যদের কিছুটা করবে। আই নো ইটস নট ইজি যে আপনার এখন ধরেন এখন মাস্ক পরাটা হয়তো সম্ভব না, কিন্তু যখন মাস্ক পরাটা ঠিক হবে, হাত ধোয়ার কথা বলা হচ্ছে, ওগুলো আসলে কথা হলো যে, কিন্তু এগুলো অনেকটাই আসলে অনেকের জন্য ফিজিবল না। এবং সত্যি কথা হলো যে যারা খুবই এটা কিভাবে করা সম্ভব, আই থিঙ্ক এটা নিয়ে হয়তো সবাই মিলে সরকার এবং যারা বেসরকারি এবং স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করেন, কাজ করেন, সবাই মিলে একটা চিন্তা ভাবনা করে মানে একটা এক ধরনের ন্যাশনাল কনসেনসাস দরকার যে আসলে বাংলাদেশের জন্য কি ফিজিবল। এবং আমি আসলে অনেক কিছু বলতে চাই না, কারণ কথা হলো যে বাংলাদেশে অনেকদিন আমি কাজ করি ঠিকই, কিন্তু অনেকদিন যাই না, সো পুরোটা আমি বুঝতে পারবো না। জি, প্রফেসর বরুণ চক্রবর্তী একটু বলবেন যে যেসব ওষুধ করোনা ইনফেকশনের জন্য এখন ব্যবহার করা হচ্ছে কোনোটাই নিশ্চিত না, যেমন নানা পরীক্ষা নিরীক্ষা পৃথিবী জুড়েই চলছে, তো যাদের হার্টের অসুখ আছে তাদের ক্ষেত্রে এগুলো কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে কিনা? প্রফেসর শিকার কাছ থেকে আমি কেড়ে নিয়ে বলতে চাইছিলাম এক সময়, কারণ এই পার্টটা তো শুধু আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারলে দিতাম শুধু প্রেগন্যান্সির জন্য। কিন্তু এখন বাকি ভাই অলরেডি বলেই দিয়েছে যে কোনো স্পেসিফিক চিকিৎসা নাই। আমি এখনো বলছি যে করোনা ভাইরাসের বিরুদ্ধে কোনো স্পেসিফিক কোনো চিকিৎসা নাই। চিকিৎসা যে কথাটা দিয়ে বলা হয়েছে, আপনি দেখেন যে স্টাডিটার উপর ডিপেন্ড করে আমরা হাইড্রোক্সি ক্লোরোকুইন খাওয়াচ্ছি, যে স্টাডিটার উপর এজিথ্রোমাইসিন সাজে, সেই স্টাডিটা কত বড়, লক্ষ লক্ষ লোকের আজকে করোনা ভাইরাসে আক্রান্ত, লক্ষ লক্ষ চিকিৎসা লাগছে। কিন্তু যে স্টাডিটার উপর ডিপেন্ড করে, ইভেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলে ফেলছিলেন যে অলরেডি গেম চেঞ্জার চলে আসছে, কিন্তু সেই স্টাডিটা মাত্র 26 জন লোকের উপর করা, এবং সেটা ছাপানো হয়েছে, এবং যে লেখক তার নাম হলো ফিলিপ গোটেট, এবং তার বিরুদ্ধে অলরেডি কথাবার্তা শুরু হয়ে গেছে যে মাত্র 26 জন লোকের উপরে এই স্টাডিটা করা উচিত না। এন্ড দ্যাট ইজ এ নন র্যান্ডমাইজড। আমরা যদি মেডিকেল সায়েন্সে কখনো কিছু করি, সেটা সাধারণত র্যান্ডমাইজড ট্রায়াল হয়। দ্যাট ওয়াজ নট দ্যাট ওয়ান। 26 জন লোকের উপর ডিপেন্ড করে হাইড্রোক্সি ক্লোরোকুইন আসছে এবং এজিথ্রোমাইসিন। এখন প্রবলেম হলো হাইড্রোক্সি ক্লোরোকুইন কিভাবে কাজ করে। হাইড্রোক্সি ক্লোরোকুইন কিন্তু সরাসরি যে ভাইরাসটাকে মারে না। আমি এইমাত্র বললাম যে যখনই নাকি করোনা ভাইরাস শরীরে ঢোকে তখন সে ফুসফুসের ভিতরে ঢোকে এবং এআরবি রেসিপ্টর 2 দিয়ে ARB2 দিয়ে সে ঢোকে। এই হাইড্রোক্সি ক্লোরোকুইন প্রবাবলি ARB2 এর সাথে যে ভাইরাসটা লাগে সেটাকে বাড়তে দেয় না। কিন্তু সবচেয়ে চায়নায় যে প্রমাণ হয়েছে, চায়না বলছে যে ভিট্রো আর ভিভো বইলা মেডিকেল সায়েন্সে দুটো ইম্পর্টেন্ট কথা আছে। ভিট্রো মানে বাইরের ল্যাবরেটরি স্টাডি, ভিভো মানে আপনার মানুষের শরীরের ভিতরে স্টাডি। ভিট্রোতে সে কাজ করছে কিন্তু ভিভোতে সে কাজ করে না। কিন্তু একই ঘটনা ঘটছিল ওই যে র্যামসিডার এই একটা ওষুধ, সেটা কিন্তু ইবোলা ভাইরাসের জন্য আসছিল, কিন্তু ইবোলা ভাইরাসে ভিট্রোতে কাজ করছিল কিন্তু ভিভোতে সে কাজ করে নাই। হাইড্রোক্সি ক্লোরোকুইনের ব্যাপারেও ঠিক একই ঘটনা ঘটছে, এটা সবসময় করে না। আপনি যদি দেখেন হয়তো বা কন্ট্রাডিক্টরি স্টাডি অলরেডি বেরিয়ে গেছে, ফ্রান্সে স্টাডি বেরিয়েছে, এবং এটা আসলে মার্সেলিস থেকে স্টাডিটা, কিন্তু এরপরে আবার সাউথ ফ্রান্স থেকে আরেকটা স্টাডি বলছে যে এই হাইড্রোক্সি ক্লোরোকুইন কাজ করে না। ব্রাজিলে আপনি জানেন কিনা, ব্রাজিলে কিন্তু রিপোর্ট বেরিয়ে গেছে হাইড্রোক্সি ক্লোরোকুইন এবং ক্লোরোকুইন ওখানে ইয়েতে করোনা চিকিৎসাতে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আসার কথা কি? আসার কথা হলো এখন সায়েন্টিস্টরা বলছে শুধু ARB2 আটকাইলে হবে না,
এর ভিতরে টিএমআরসি বলে আরএসএস নামে আরেকটা এনজাইম থাকে, এটাকেও আটকাতে হবে। জাপানে একটা ওষুধ আছে ক্যামোস্টেট নাম, এটা অনেকে এটাকে করে। সুতরাং এখন চেষ্টা চলছে হাইড্রোক্সিক্লোরোকুইনের সাথে এই ওষুধটা যদি অ্যাড করে দেওয়া হয় তাহলে কাজ করবে কিনা। আপনি আমাকে জাস্ট ছোট্ট ছোট করে উত্তরগুলো দিবেন। আমি প্রশ্ন করেছিলাম যে করোনা ইনফেকশনে যেসব ওষুধ ব্যবহার করা হচ্ছে সেগুলো হার্টের রোগীদের কোনো সমস্যা তৈরি করে কিনা। খুব ইম্পর্টেন্ট, হাতে সময় নেই, ছোট ছোট করে আমি আপনাকে ছোট করে বলি। কোন হার্টের রোগী যে নাকি হার্টের ওষুধ খাচ্ছে তাকে আমরা আমাদের এখন ন্যাশনাল গাইডলাইনেও বেরিয়ে গেছে, আমাদের যদি করোনা হয় তাহলে হাইড্রোক্সিক্লোরোকুইন দিতে হবে এবং ডোজ আমরা ফিক্স করে ফেলছি 400 মিলিগ্রাম টুয়াইস ডেইলি ফার্স্ট ডে এবং 200 মিলিগ্রাম টুয়াইস ডেইলি ফর 10 ডেজ। কিন্তু কোন হার্টের রোগীকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও তাকে যদি হাইড্রোক্সিক্লোরোকুইন এবং এজিথ্রোমাইসিন একত্র খাওয়াতে হয় তাহলে 3 বার হুঁশিয়ার। কেন হুঁশিয়ার? কারণ এই হাইড্রোক্সিক্লোরোকুইন কিউটি প্রলঙ্গেশন করে, এজিথ্রোমাইসিন কিউটি প্রলঙ্গেশন করে, সাডেন ডেথের সংখ্যা বেড়ে যাবে। সুতরাং আমার কথা হলো কোন হার্টের রোগীকে বাংলাদেশের যে কোনো জায়গাতে এখন করোনা হবে উইদাউট ইসিজি না করে তাকে কখনোই এই হাইড্রোক্সিক্লোরোকুইন এবং এজিথ্রোমাইসিন সাইমালটেনিয়াসলি খাওয়া যাবে না। সুতরাং যে কোনো ডাক্তার, আমি সব ডাক্তারদের জন্য পরামর্শ দিবেন, আমার জন্য কোন পেশেন্টকে যদি হাইড্রোক্সিক্লোরোকুইন হার্টের রোগীকে খাওয়াতে হয় দেখতে হবে উনি আগে কি কি ওষুধ খায়। আমাদের অনেকগুলা কমন ওষুধ আছে, যেমন আমাদের হার্ট ফেলিউরের পেশেন্টের অ্যামিওডারন আমরা অনেকেরই দিই। অ্যামিওডারন নামে ফ্লেকেনাইড নামে অনেকগুলো ওষুধ আছে, তারপরে প্রোপাফেনন নামে ওষুধ আছে। এই ওষুধগুলা এমনিতেই একটু কিউটি ইন্টারভেল বাড়িয়ে রাখে দেয়। সুতরাং নিয়ম হলো কোন হার্টের রোগীকে হাইড্রোক্সিক্লোরোকুইন খাওয়ানোর আগে এজিথ্রোমাইসিনও কিউটি প্রলঙ্গেশন করে এবং হাইড্রোক্সিক্লোরোকুইন দুইটাই করে। সুতরাং আমাদেরকে একটা ইসিজি করতে হবে। ইসিজি করে কি দেখতে হবে? দেখতে হবে কিউটি কত আছে। কিউটি যদি এটা কিন্তু অটোমেটিক্যালি কম্পিউটারই দিয়ে দিতে পারে। যদি 440 মিলি সেকেন্ডের বেশি হয়, অবশ্য অনেক জায়গাতে আছে 480, যদি এই পেশেন্টকে আপনি যদি একটা পেশেন্ট অলরেডি একটা ওষুধ খায় যেটা কিউটি বাড়ায়, আপনি এজিথ্রোমাইসিন দিচ্ছেন কিউটি বাড়ায়, তা হাইড্রোক্সিক্লোরোকুইন দিচ্ছেন কিউটি বাড়ায়, তাহলে তো পেশেন্ট রাত্রেবেলা সাডেনলি মরে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে? যদি ওইভাবে দিতে হয় পেশেন্টকে মনিটরে দিতে হবে, তারপরে ওষুধ শুরু করতে হবে এবং সেকেন্ড ডোজ অফ হাইড্রোক্সিক্লোরোকুইন খাওয়ানোর পরে তার কিউটি ইন্টারভেল আবার মারতে হবে। মনে করেন একটা পেশেন্টের 420 ছিল কিউটি ইন্টারভেল, 4 ঘন্টা পরে আপনি আবার কিউটি মাপেন, যদি দেখেন যে না ওই 420 রয়েছে অথবা 430 হয়েছে অথবা 440 হয়েছে, নো প্রবলেম। যদি এই কিউটিসি 500 বেশি উঠে যায় অথবা বেসলাইন থেকে 60 বেড়ে যায় তাহলে উইল হ্যাভ টু স্টপ মেডিসিন, তা না হলে পেশেন্টের সাডেন ডেথ বেড়ে যাবে। এর জন্যই আমি বলি কোন হৃদরোগের পেশেন্ট যেদিকে হৃদরোগের অনেক ওষুধ খায় তাকে হাইড্রোক্সিক্লোরোকুইন দিয়ে করোনার চিকিৎসা, এজিথ্রোমাইসিন দিয়ে করোনার চিকিৎসা করতে গেলে আপনাকে একটা বেসলাইন ইসিজি করে নিতে হবে। আমি যদি ভুল না বুঝে থাকি যে আপনি বলছিলেন যে ঢাকা মেডিকেল কলেজে সিজারিয়ান সেকশনের মধ্যে অপারেশন মানে করোনা রোগীদের জন্য আলাদা অপারেশন থিয়েটার করা হয়েছে। আমরা আলাদা যদি না করতে আমরা তো ম্যানেজ করতে পারবো না। আমাদের কাছে করোনা পজিটিভ সাসপেক্টেড পেশেন্ট ইমার্জেন্সি নিয়ে আসছে। যে প্রসবের পরে কোনো করোনা আক্রান্ত রোগী যদি বাচ্চা যখন হয় সেই বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানোটা আপনারা সাজেস্ট করেন কিনা? আমরা সাজেস্ট করি, কারণ মায়ের দুধ দিয়ে করোনা মায়ের থেকে বাচ্চাতে যায় না। আর ব্রেস্ট ফিডিং এর উপকারিতার কথা তো আর ভাষায় বলে শেষ করা যাবে না। কাজে আমরা অবশ্যই করোনা আক্রান্ত হলেও মাকে বলবো বুকের দুধ খাওয়াতে। এটা 3 ভাবে করা যায়। এক হলো মা নিজেই বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবেন, তবে কিছুটা সতর্কতার দরকার আছে। বাচ্চাটাকে দুধ খাওয়ানো শুরু করার আগে এবং দুধ খাওয়ানোর পরে তাকে খুব ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে, গ্লাভস পরতে হবে, মাস্ক পরতে হবে এবং রেসপিরেটরি হাইজিন মানে কাশি শিষ্টাচার বলতে আমরা যেটা বুঝি সেটা সম্পূর্ণ মেনে চলতে হবে এবং কখনোই বাচ্চার উপরে হাঁচি কাশি দেওয়া যাবে না। এটা হলো ফার্স্ট একটা, এভাবে সে দুধ খাওয়াতে পারে। আর কোনো কারণে যদি মা এমন ফিল করে যে তার শরীর ভালো লাগছে না বা সে পাচ্ছে না, তাহলে সে এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক দিতে পারে ব্রেস্ট পাম্প ইউজ করে। সেই ব্রেস্ট পাম্প দিয়ে আমরা যদি এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক নেই তাহলে কোনো আত্মীয় স্বজন বা কেউ বাচ্চাটাকে দুধ খাইয়ে দিতে পারে। তবে যিনি খাওয়াবেন তাকেও কিন্তু সেই সতর্কতাটা মেনে চলতে হবে। বাট গর্ভে থাকা অবস্থায় তো সন্তান করোনায় কি আক্রান্ত হয়? এটা নিয়ে গর্ভে থাকা অবস্থায় বা জন্মের সময় যেটাকে আমরা ভার্টিক্যাল ট্রান্সমিশন বলি সেটা প্রবাবল। কি আসলে এই ভাইরাসটা যেহেতু নতুন আমরা খুব একটা এভিডেন্স পাচ্ছি না, তবে চায়নার উহানে দেখা গেছে যে কিছু নবজাতক শিশু করোনা টেস্ট পজিটিভ দেখাচ্ছে, এমনকি অ্যাজ আর্লি অ্যাজ 30 আওয়ার্স অফ লাইফে তারা করোনা টেস্ট পজিটিভ। এই সমস্ত কারণেই আমরা ধারণা করছি যে ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়। তবে সুখের কথা এই, যতগুলি নবজাতক শিশু করোনা ভাইরাসে টেস্ট পজিটিভ দেখাচ্ছে বা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল তাদের প্রত্যেকটা বাচ্চা সুস্থ হয়েছে এবং তারা বাড়ি ফিরে গেছে।
তা আমরা এটাই বুঝতে পারি যে বাচ্চারা কিন্তু ভাইরাল ইনফেকশনটা বেটার ডিল করেছে। জি Adult. প্রফেসর আব্দুল্লাহ বাকি, আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আমরা জানি যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর যে আর্টিকেল 25, সেটাতে পৃথিবীর প্রায় সকল দেশই অনেক দেশই স্বাক্ষর করেছে এবং অঙ্গীকারাবদ্ধ। আমরা বাংলাদেশের সংবিধানের দিকে যদি তাকাই বা অন্যান্য দেশের সংবিধানও জনস্বাস্থ্যের বিষয়টা খুবই সবাই সুনিশ্চিত করবার চেষ্টা করেছেন, কিন্তু কার্যত দেখা গেছে যে পৃথিবীর, আমি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বলি আর বাংলাদেশ বলি আর ভারত বলি, সবাই আসলে জনস্বাস্থ্যের বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিয়েছেন বলে মনে হয়, অন্তত কোভিড-19 পর্যালোচনা, প্রেক্ষিত পর্যালোচনা করলে দেখা যায়। সো আপনার কি মনে হয় যে কেন এই অবস্থা তৈরি হলো? সো আসলে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ভালো এক্সাম্পল, কারণ এখানে আসলে আপনার ইউনিভার্সাল অ্যাক্সেস টু হেলথ কেয়ার নাই। আমরা জানি হেলথ কেয়ার আসলে এক ধরনের ইন্ডাস্ট্রিতে, সো এবং অনেক ইন্স্যুরেন্স থাকতে হবে এবং অনেকের ইন্স্যুরেন্স নাই। সো আসলে আমেরিকাটা খুব গ্রেট এক্সাম্পল না হেলথ কেয়ারের ব্যাপারে, যদিও কিছুটা চেষ্টা করা হচ্ছিল অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট করিডোরে, কিছুটা মানে এটাকে কস্ট কমানোর চেষ্টা করা হচ্ছিল। তো এখন কথা হলো যে আপনি যদি কিছু কিছু ইউরোপিয়ান কান্ট্রি, ইউকে দেখেন, ইউকেতে একটা ইউনিভার্সাল হেলথ সিস্টেম আছে, তাই না? আপনার কানাডাতেও বেটার হেলথ কেয়ার সিস্টেম। সো আই থিংক ইউকে, কানাডা মেবি বেটার মডেল। এখন কথা হলো যে বাংলাদেশে হেলথ কেয়ার মানে থিওরিটিক্যালি ফ্রি, কিন্তু আসলে অ্যাভেলেবল লিমিটেড অ্যাভেলেবিলিটি, তাই না? আর আমরা ধরেন প্রিভেন্টিভ কেয়ারে কিছুটা ভালো করছি, ধরেন আমরা ইমিউনাইজেশন কাভারেজ বাংলাদেশে পৃথিবীর মধ্যে অনেক ভালো আর কি। আপনি যদি ধরেন ইমিউনাইজেশন কাভারেজ ভালো, ফ্যামিলি প্ল্যানিং ইউজ বাড়ছে, কিছু কিছু ভালো জিনিস আছে যেটা, কিন্তু কথা হলো যে এবং মানে আসলে আমাদের রিসোর্স কমের জন্য অনেক কিছুই আমাদের অ্যাভেলেবল না, এবং সেটা একটা বড় ধরনের সমস্যা। তবে ধরেন বাংলাদেশ না, মানে গ্লোবালি আমরা যদি চিন্তা করি তাহলে প্যান্ডেমিক প্রিপেয়ারনেসটা ঠিক মতো নাই, গ্লোবালি নাই। একটা সমস্যা হলো যে আমরা আসলে ধরেন মানে আমরা যে এই মানে ধরেন এনভায়রনমেন্টে আমরা বসবাস করি, ধরেন আমরা এই বাতাসে নিঃশ্বাস নেই, এই পানি খাই, বাঁচে থাকি, কিন্তু আমরা আসলে এনভায়রনমেন্টকে আসলে ঠিক মতো টেক কেয়ার করি নাই। আমরা আসলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মাধ্যমে আমরা যেভাবে ধরেন ফসিল ফুয়েলের ওভার ইউটিলাইজেশন, আমি একটু ডেপথে বাইরে চলে যাচ্ছি, আমি আসলে এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট না, কিন্তু আসলে তারপরে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে যেগুলো আমরা জানি, এবং সেজন্যই আসলে আমরা আরো প্রতিকূলতা মাঝখানে পড়ছি। মানে এটা এই যে ভাইরাস একটা প্যান্ডেমিক, এটা সমস্যা, তাছাড়া ঝড় হয়, এগুলো আসলে মানে ক্লাইমেট চেঞ্জের জন্য অনেক সমস্যা হচ্ছে। এখন কথা হলো যে আমাদেরকে ক্লাইমেটের প্রতি একটু সদয় হতে হবে, সেটাও আপনি একটা ডিক্লারেশন আছে, কিন্তু আপনি ক্লাইমেট মানে কিভাবে ঠিক করতে হবে। কিন্তু কথাটা হলো যে আমাদেরকে এবং আমাদের আসলে প্যান্ডেমিক প্রিপেয়ারনেস আরো বেটার হতে হবে, এবং সেটা বাংলাদেশের জন্য না, এটা সবাই মিলে করতে হবে, যেটা আপনি এবং সবাই মিলে করতে হবে, এবং আমাদেরকে ইনভেস্ট করতে হবে। মানে আমরা যে করোনা প্যান্ডেমিক যে মানে হয়তো লোকজন মানে অনেক কিছু মানে ডেফিনেটলি করোনা হবে তা বলতে পারেনি, কিন্তু অনেকেই কিন্তু প্রিপেয়ার করেছিল যে there will be another pandemic and we should be prepared for it, কিন্তু আসলে আমরা সেভাবে সেটাকে অ্যাটেনশন দেইনি, সেটা একটা বড় ধরনের সমস্যা। প্রশ্নগুলি একটু ছোট্ট করে যদি বলেন যে যারা এই মুহূর্তে গর্ভবতী আছেন তাদের আসলে ডেলিভারিটা কোথায় হওয়া উচিত, এবং যারা এই মুহূর্তে গর্ভবতী এবং করোনা ভাইরাসে আক্রান্ত, যদি উনি রিকভার করে ফেলেন এবং ওনার কোভিড টেস্টটা যদি নেগেটিভ আসে, তখন কিন্তু উনি যে কোনো ওনার নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র বা যে কোনো জায়গায় ওনার ডেলিভারি হতে পারে রিকভারি হয়ে গেলে। কিন্তু উনি যদি প্রসবের সময় যদি উনি পজিটিভ থাকেন, তবে ডেজিগনেটেড হাসপাতালে তার ডেলিভারি হবে। ডেজিগনেটেড হসপিটাল আছে? জি। কোথায়? কুর্মিটোলা জেনারেল হসপিটাল, কুয়েত মৈত্রী হাসপাতাল। না, কিন্তু সেটা আমার প্রশ্ন হচ্ছে যে সেটা তো ঢাকায় যে আছে সে না হয় কুর্মিটোলায় যেতে পারবে বা কুয়েত মৈত্রী হসপিটালে যেতে পারবে, যে মনে করেন রাজশাহীতে আছে বা যে মনে করেন গোপালগঞ্জে আছে, তার জন্য কি হবে? একটু ছোট করে, আমার হাতে সময় নেই। সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে ভালো হবে পেশেন্ট যদি আমাদেরকে জানতে দেয় যে সে কোভিড পজিটিভ, তাহলে যে কোনো গায়নোকোলজিস্ট বা সার্ভিস প্রোভাইডার এই ডেলিভারিটা করতে পারবে, বা যে কোনো প্রস্তুতি নিয়ে, পূর্ব প্রস্তুতি নিয়ে। প্রফেসর বরেন চক্রবর্তী, আপনার জন্য আমার একদমই সময় নেই, কিন্তু আমার কতগুলো প্রশ্ন ছিল, আমি একবারই করে দিচ্ছি, আপনি ছোট্ট করে 1 মিনিটের মধ্যে বলতে পারলে ভালো। যে করোনা রোগীদের হার্ট অ্যাটাক হলে তারা কি করবে, করোনা ইনফেকশনের এখানে চিকিৎসা, যেটা সাফল্য একজন চিকিৎসক কি মনে হয় কতটুকু? আরেকটা হচ্ছে যে করোনা ইনফেকশন বা নিউমোনিয়া হলে কিছু হার্টের ওষুধ বন্ধ করে দেওয়া উচিত আপনি বলছেন, এবং বিভিন্ন মিডিয়া এবং সামাজিক মাধ্যমে আপনি বলেছেন, যে সেটি আমার মনে হয় আর কিছু বলবার দরকার নেই। যেটা একটা মানে সুখবরের কথা বলি, করোনার কোনো স্পেসিফিক কোনো চিকিৎসা নাই,
এখন WHO একটা বিশাল ট্রায়াল অলরেডি লঞ্চ করে ফেলছে এবং সেই রেজাল্ট কতদিনে আসবে আমরা ঠিক জানি না। রেমডেসিভির, রেটোনাভির, হাইড্রক্সি ক্লোরোকুইন এবং ইন্টারফেরন, এই চারটা ওষুধ সাইমালটেনিয়াসলি তারা ট্রায়ালে দিয়ে দিছে। এই ট্রায়ালটার নাম বলছে সলিডারিটি ট্রায়াল। এই ট্রায়ালের রেজাল্ট আসতে একটু দেরি হবে, কিন্তু আপনি হয়তো অনেক পেপারে অলরেডি উঠে গেছে এগুলো। জিডিএট নামে একটা কোম্পানি, এটা সায়েন্স কোম্পানি, তারা রেমডেসিভিরের উপর তারা খুব অপটিমিস্টিক যে এই ওষুধ কাজ করবে। তারা আমেরিকা সহ 150টা হাসপাতালে অলরেডি সিভিয়ার যারা পেশেন্ট, করোনাতে যারা অ্যাটাক, তাদেরকে এটা চিকিৎসা দিচ্ছে। আরেকটা হলো মডারেট, শুধু সিভিয়ার না, মডারেট মানে মোটামুটি যারা চিকিৎসা 169 হসপিটালে তারা লঞ্চ করছে এবং তারা বলছে যে এই এপ্রিলের শেষের দিকে এই রেজাল্টটা হয়তোবা তারা চলে আসবে। আমি এখানে একটা কাব্যিক কথা বলি, অনেক দিন আগে, সেই 100 বছর আগে কি বলে টিএস ইলিয়ট একটা কথা বলে গেছে ওয়েস্টল্যান্ডের মধ্যে, সেটার মধ্যে খুব ইম্পর্টেন্ট কথা যে এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ, মানে এপ্রিলই সবচেয়ে খারাপ মাস। তো আমরা যদি টিএস এলিয়টের কথা বুঝি যে এপ্রিলই সবচেয়ে খারাপ মাস। আরেকটা জিনিস এই কাছাকাছি আসলো, ডব্লিউ.বি. ইয়েটস, যিনি রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ভূমিকা লিখছিলেন সে সেকেন্ড সংস্করণে, উনিও কিন্তু 100 বছর আগে আসছে পৃথিবীতে, থিংস ফল অ্যাপার্ট, এই পৃথিবীর সবকিছু ভেঙে চলে যাবে। সুতরাং এটা বলি, আমার ধারণা যে এপ্রিল মাসের শেষের দিকে আমরা একটা সুখবর পাবো, কারণ 4টা ওষুধ লঞ্চ করছে, 4টা ওষুধ দিয়ে তারা আলটিমেটলি একটা কিছু তারা খুঁজে পাবে বোধ হয়। প্রফেসর আব্দুল্লাহ বাকি, আমরা একেবারে শেষ মুহূর্তে আপনি যদি 30 সেকেন্ডে কিছু যোগ করতে চান। না, যেটা ডক্টর বয়েন বলছিলেন যে আসলে অনেকগুলো ড্রাগ ট্রায়াল চলছে এবং প্রায় 200 মতো ট্রায়াল চলছে। সলিডারিটি ট্রায়ালটা ভালো এই জন্য যে এটা অনেকগুলো ড্রাগ একসঙ্গে বলে করছে, কিন্তু আসলে রেমডেসিভিরের কথা বলা হচ্ছিল, এটা আসলে শিকাগোর একটা হাসপাতাল ট্রায়াল হচ্ছে, যদিও এটা আসলে ওপেন ট্রায়াল। কিন্তু কথা হলো যে আমার মনে হয় যে এন্ড অফ এপ্রিল না হলে আর্লি মেতেও আমরা জানবো যে কোন ওষুধ কাজ করে না, এবং সেটা হয়তো আমাদের জন্য একটা ভালো সংবাদ আনবে। আর হোপফুলি এবছর, কেউ বলছে দেশে এবছর শেষের দিকে যে ভ্যাকসিনের একটা খবর পাওয়া যাবে, হোপফুলি সেটাও কাজ করবে, তাহলে আমরা হয়তো একটা ভালো দিকে যাব। ধন্যবাদ। আমি 30 সেকেন্ড প্রতিদিন আপনি প্রশ্ন করেন, আমি আপনাকে প্রশ্ন করছি। আমরা ডাক্তাররা খুব বিপদের ভিতরে আছি, কারণ এই করোনা পুরো সামাজিক অবস্থানটাকে চেঞ্জ করে ফেলছে। আগে ডাক্তার খবর নিত রুগী কেমন আছে, এখন রুগী আমাকে ফোন করে আমি কেমন আছি। আগে একজন ডাক্তার দেখলেই মানুষ কাছাকাছি দৌড়িয়ে আসছে, ডাক্তার সাহেব আসে, এখন ডাক্তার দেখলেই পেশেন্ট দৌড় দেয়। কিন্তু এখন প্রবলেম হলো যে আমরা ডাক্তাররা কি বিপদের মধ্যে আছে, এটা একটা সামাজিক অবস্থা। আমরা ঢাকায় অথবা বাংলাদেশে যে কোনো জায়গাতে আমরা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকি, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে দেখা গেল 30টা 40টা করে ফ্ল্যাট আছে, সেখানে যে ডাক্তার ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আছে, আমি বলবো না একজন মানে কত মর্মান্তিক কথা, বাংলাদেশের একজন বিখ্যাত কার্ডিওলজি, যে নাকি আমাদের এই রিকমেন্ডেশন গুলা যায়, ন্যাশনাল ইনস্টিটিউটের একজন বিখ্যাত ডাক্তার, সেই ডাক্তারকে স্যার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বলা হয়েছে হয় আপনি বাইরে যান না হলে আপনি ভিতরে আসেন, বাইরে গেলে ভিতরে আসবেন না, ভেতরে গেলে বাইরে আসবেন না। এটা কি ধরনের একটা অবস্থা? ডক্টরদের, জার্নালিস্টদেরও তাই বলা হচ্ছে। এটা কিন্তু আমরা খুব বিপদের ভিতরে আছি। সুতরাং আমি মনে করি মানুষের এই ধারণাটার পরিবর্তন হওয়া উচিত। আমি আরেকটা সেন্টিমেন্ট, আমার হাতে সময় নেই, শেষ করতে হবে। ধন্যবাদ। দর্শক, কথা হচ্ছিল কোভিড-19 বা করোনা পরিস্থিতি নিয়ে, এবং এই কথা ঠিক যে জনস্বাস্থ্যের ব্যাপারে পৃথিবীর খুব কম দেশই গুরুত্ব দিয়েছে এবং তার ফলাফল এখন ভোগ করছে, এবং এর জন্য যে প্রস্তুতিটা থাকা দরকার, আমরা আশা করব যে এই করোনা কাল অতিক্রম করলে আমরা সেই প্রস্তুতিটা গ্রহণ করতে আরো বেশি সজাগ এবং সচেষ্ট হব। এক ধরনের নানা দ্বিধার মধ্যে আসলে করোনা আমাদেরকে ফেলে দিয়েছে। আমার অতিথিরা যেটি বলছিলেন যে এই লকডাউন পরিস্থিতি আসলে আমাদেরকে অনেক রকমের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে, অর্থনৈতিক ঝুঁকি তার মধ্যে একটা প্রবল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম লকডাউন ঝুঁকি মানে লকডাউন যদি তুলে দেওয়া হয় তার একটা সুবিধা হচ্ছে যে এক্সপোজারটা বেশি হলে ইমিউন সিস্টেমটা অনেক বেশি শক্তিশালী হবে, তাতে হয়তো অনেকে বেঁচে যাবে এবং করোনা তখন আর খুব একটা সুবিধা করতে পারবে না বা কোভিড-19। কিন্তু অন্য ঝুঁকি হচ্ছে যে এই এক্সপোজার বেশি হলে আমাদের হেলথ কেয়ার সিস্টেমের এখন যে অবস্থা সেটি আসলে ভেঙে পড়বার আশঙ্কা রয়েছে। কাজেই কি করণীয় সেটি আসলে নীতি নির্ধারকরা ঠিক করবেন। একটি টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি গতকাল বাংলাদেশ সরকার করেছে, আমরা আশা করব যে সেখান থেকে হয়তো কিছু বেরিয়ে আসবে এবং নাগরিকদেরও সেক্ষেত্রে পূর্ণ সহযোগিতা দরকার হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা, নিরাপদে থাকবেন এবং বাড়িতে থাকবেন, এবং অবশ্যই চিকিৎসকদের সহায়তা করবেন। এবং যে পরিস্থিতির কথা আমরা মিস্টার বরেন চক্রবর্তীর কাছ থেকে শুনলাম, সেই পরিস্থিতি যেন কোনো চিকিৎসককে এবং সেই সঙ্গে সাংবাদিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা কাজ করছেন জরুরি অবস্থা মোকাবেলার জন্য, তাদের যেন পড়তে না হয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।